চারটি অনুগল্প আছে এবং একটি ছোট গল্প পাঠ আছে। তো প্রথমে আমরা অনুগল্পগুলো শুনে নেব, তারপরে একদম শেষে ছোট গল্প। তো প্রথম অনুগল্প যিনি পড়বেন তিনি হচ্ছেন রঞ্জনা বসু। এবং আমাদের ঠিক যেভাবে হয়, রঞ্জনা বসু অন্যের গল্প পড়ছেন এবং আলোচনাও করবেন অন্য আরেকজন, তিনিও আছেন। তো আমি রঞ্জনা বসুকে অনুরোধ করব গল্প পাঠের জন্য। রঞ্জনা বসু। নমস্কার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সবাইকে সান্ধ্য শুভেচ্ছা জানিয়ে পাঠ করছি গল্প প্রলয়। মুন্নি, ও মুন্নি, চোঙে করে কি বলতে বলতে গেল রে? দাদুর রুগ্ন খোনা স্বর মুন্নির কানে এলো। 3 দিন ধরে জ্বরে ভুগছে মুন্নির দাদা শ্বশুর কানাই হালদার। 4 পেরিয়েছে বয়সের কাটা, শরীর অশক্ত, বিশ্বস্ত। মুন্নি কানাইয়ের নাতি কুশালের বউ। আজ তার কপালেও দুশ্চিন্তার ভাঁজ। গত 4 দিন লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। এইমাত্র পুরসভা থেকে সতর্ক বার্তা জারি করে গেল। মুন্নিদের এই বাড়ি আছে বিপজ্জনক বাড়ির তালিকায়। এই বাড়ি কতটা মুন্নিদের সেটা তর্কের বিষয়। কানাই হালদার 10 বছর বয়সে তার বাবার হাত ধরে এই বাড়িতে ঢুকেছিল। হা হয়ে গিয়েছিল পেল্লাই এই বাড়ি দেখে। তাদের নিশিপুর গ্রামেও 2-1টা পাকা বাড়ি আছে, কিন্তু এই যে রাজপ্রাসাদ। 10 বছরের কানাই শক্ত করে আঁকড়ে ধরেছিল বাবা হলধরের হাত। কিছু ভয় নাই রে, বাবুরা খুব ভালো। ছেলেকে আশ্বস্ত করে হলধর। তারপর থেকে রায়বাড়ি কানাইয়ের ঠিকানা। বাড়ির ছোট ছেলে নৃপেনের ভাইফরমাস খাটাই ছিল শুরুর দিকে কানাইয়ের কাজ। কানাই তখন 10 আর নৃপেন 8। কিন্তু গরিব ঘরের ছেলেদের কৈশোর থাকতে নেই। ওই অত বড় বাড়ি এখন পোড়ো বাড়ি। দাদুর গল্প শুনে মুন্নি অবাক হতো। পাপ দিদি, পাপ, রাজার পাপে রাজ্য নষ্ট। মুন্নি, ও মুন্নি, সবুর করো দাদু, যাই। খিচুড়িটা টকবাক করে ফুটছে। ঢাকনা দিয়ে হাঁড়িটা পাশে নামিয়ে 2 কাপ চায়ের জল বসায় ও। কুশল কলকাতা গেছে ডাক্তার দাদা দিদিদের জন্য জমির শশা নিয়ে। যাওয়ার আগে গন্ডগোলের ভয় পাওয়া মুন্নির পেটে হাত রেখে তার কলেজ পাস টোটো চালক বর বলেছে, ওদের পাশে না দাঁড়ালে যে আসছে তাকে কি জবাব দেবে? দাদু, চা এনেছি। তাকানোর চেষ্টা করেও পারে না কানাই। কপালে হাত রাখতেই ছ্যাঁকা খেয়ে হাত সরিয়ে নেয় মুন্নি। 1 টুকরো গেঞ্জি ছেঁড়া দিয়ে কপালে জলপট্টি দিতে শুরু করে। কান এগিয়ে নিয়ে যায় ঠোঁটের কাছে। মায়ের গায়ে হাত উঠেছে, পাপ, পাপে সব ডুবে যাবে। ঠিক তখনই খুব জোরে একটা বাজ পড়ে। সেই শব্দে চাপা পড়ে যায় দুর্বল কানাইয়ের স্বর। নিজের পেটে হাত রেখে অজানা আশঙ্কায় কেঁপে ওঠে মুন্নি। শেষ হলো। ধন্যবাদ রঞ্জনা বসু। এই গল্পটি নিয়ে আলোচনা করবেন প্রগতি মাইতি। আমি প্রগতি মাইতিকে অনুরোধ করব আলোচনার জন্য। শুভ সন্ধ্যা সকলকে। গল্প প্রলয় যিনি পাঠ করলেন রঞ্জনা দি,
খুব ভালো পাঠ করেছেন। তো আমার এই গল্পটি এখন শুনলাম, এর আগে পড়েছি। তো লেখকের হাতে গল্প আছে নিঃসন্দেহে। কোন শ্রেণীর জন্য লেখক লিখবেন এটি একেবারেই তার নিজস্ব দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। প্রলয় গল্পে লেখক সমাজের দরিদ্র শ্রেণীর এক চিত্র ছবি তুলে ধরেছেন, এবং এই প্রসঙ্গেই বলা ভালো, একটি অসাধারণ লাইন, গরিব ঘরের ছেলেদের কৈশোর ছাড়তে নেই। অসাধারণ লাইন। উত্তর কলকাতার সাবেকি অনেক বনেদি পুরনো বাড়ির কথা এই গল্প পড়ে চোখে ভেসে আসে। অপূর্ব চিত্রকল্প। এরকমই একটি বাড়িতে হলধর হালদার এবং কানাই হালদার এসে ওঠেন। মুন্নি চরিত্রটাও বেশ নজর কাড়ার মতো। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু শেষের দিকে শব্দ সংখ্যার বিধিতে আটকে গিয়ে মনে হয় লেখক একটু তাড়াহুড়ো করেছেন। আর একটা জিনিস, অনুগল্পে এরকম 1, 2, 3 করে এরকম পর্যায়ে ভাগ করা, এটা না করলেই মনে হয় ভালো। এমনিতেই একটু স্পেস দিলে আর অসুবিধা হয় না। আর সব মিলে গল্পটা খুবই সুন্দর হয়েছে। আর গল্পটি আমি জানি না লেখক নিজে কম্পোজ করেছেন কিনা, কারণ এত বানান ভুল চোখে পড়লো, এটা খুব খারাপ লেগেছে আর কি। আমরা বুঝতে পেরেছি বা বোঝা গেছেও, কিন্তু বানানের দিকটি একটু নজর দেওয়া দরকার। সব মিলিয়ে গল্পটা আমার অত্যন্ত ভালো লেগেছে, এবং এই দরিদ্র শ্রেণীর কথা যত সাহিত্যে উঠে আসবে ততই ভালো। কারণ এখন অর্থনীতি, সমাজনীতি যেভাবে চলছে, তাতে কথাকারদের এই সময়টাকে দলিল হিসাবে সাহিত্যে তুলে রাখাটা প্রয়োজন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রগতি মাইতি। এই গল্পটি নিয়ে আরো কেউ কেউ আলোচনা করতে পারেন। যদি মনে করেন কেউ আলোচনা করবেন, স্বচ্ছন্দে করতে পারেন এখনই। যাই হোক, আমরা তাহলে পরে হয়তো আলোচনা হতে পারে। তো এবার আমরা অন্য একটি গল্পে যাব। বৈশালী সেন আছেন কি? বৈশালী সেন? হ্যাঁ, আছি। হ্যাঁ, আমি কি গল্পটা পড়বো? হ্যালো, শুনতে পাচ্ছেন? তপনদা? হ্যালো, হ্যাঁ, টিকেটে আওয়াজ হচ্ছে কোথায় আপনাদের পিছন থেকে? আসলে আমি একটা অনুষ্ঠান বাড়িতে আছি। গল্প করুন। খুব খুব কি আওয়াজ হচ্ছে? না না, খুব ঠিক কি আছে, শুনতে পড়ুন। অসুবিধা? না, এবার শুনতে পড়বো তো? অসুবিধা হচ্ছে। হ্যাঁ, পড়ুন। গল্পের নাম মুনল্যান্ড। দামটা একটু বেশি লাগছে, কিন্তু ভেবে দেখুন জমিটা আপনি কিনছেন কোথায়? দ্য মোস্ট ফ্যান্টাসি ওয়ার্ল্ডে। শত শত বছর ধরে লোকে যা কল্পনা করে এসেছে, আপনি সেখানে বাড়ি করবেন, তাও একেবারে চরকা বড়ির প্রতিবেশী। বুঝতেই পারছেন কি হাই ডিম্যান্ড। কথার মোড়কে ঢেকে ল্যান্ড প্ল্যানটা এগিয়ে দিল এজেন্ট সজল, আর বুদ্ধিদীপ্ত চকচকে চোখ রাখলো নতুন কাস্টমার মিস্টার হর্ষের দিকে। চরকা হাউজিং কমপ্লেক্সের ছটায় হর্ষর মুখে ফুটে উঠেছে চওড়া হাসি। সজল জানে এবার 25% অ্যাডভান্স পেমেন্টটা করিয়ে নিতে পারলেই মুনল্যান্ড নিয়ে যা কম্পিটিশন। একদিকে রয়েছে মিস্টার দর্শনের ডার্ক হোল প্রজেক্ট, মানুষের মনের অন্ধকার দিকটা কাজে লাগিয়ে দেদার মুনাফা লুটছে। অন্যদিকে
অশোক রাজরিয়া। চন্দ্রযান স্টেশন লাগোয়া জমিটায় শুধু যাতায়াতের সুবিধা দেখিয়ে প্রায় ডবল দাম তুলে নিল। এই অবস্থায় সজল যদি তার প্রজেক্টে নতুন কিছু অ্যাড করতে না পারে, তাহলে কি আর মার্কেট ভ্যালু থাকে? মিস্টার হর্ষ এখন ভালো করে জমিটা দেখছেন। ঠিক 5টা প্লট পরে, এই তো এখান থেকেই দেখা যাচ্ছে। মাটির দাওয়ায় বসে শান্ত চিত্তে এক মনে চরকা কেটে চলেছেন। ঠিক এই সময় সজল টোপটা দেয়, স্যার এইদিকে একটা ওপেন ব্যালকনি রাখবেন, আর আরাম করে বসে দেখবেন বুড়ি কিভাবে চরকা কাটে। হর্ষে আনন্দে প্রায় লাফিয়ে ওঠেন। ইটস ওয়ান্ডারফুল। জাস্ট আজই অ্যাডভান্স করছি, বাকিটা নেক্সট মান্থে। পার্টনারকে নিয়ে এসেই ডিল কমপ্লিট করে মিস্টার হর্ষ এবার জড়িয়ে ধরেন হাত। একটা রিকোয়েস্ট, চরকাবুড়ির সাথে একটু আলাপ করব। সজল স্মিত হাসে, নিশ্চয়ই, আসুন আলাপ করিয়ে দিই। বুড়ি বেশ আমোদে, আর আপনার মতন ডিসেন্ট প্রতিবেশী পেলে তো এগিয়ে যায় দুজনে। বুড়ির সাথে সজলের চোখে চোখে কিছু গোপন ইশারাও হয়। তারপর পাশে বসে বলে, ঠাকুমা, তোমার নতুন প্রতিবেশী দেখা করতে এসেছে। প্রাচীন রূপকথার ফিলিংসটা আনতে সঙ্গে সঙ্গে একটা প্রণামও করে। চরকাপুরিও তখন মুচকি হেসে হাত বুলিয়ে দেয় সজলের মাথায়, ঠিক সেভাবেই যেভাবে ছেলেটাকে আদর করত ওদের পৃথিবীর বাড়িতেও। ধন্যবাদ। ধন্যবাদ বৈশালী সেন, খুব সুন্দর গল্প পাঠ করেছেন। অনেক গোলমালের মধ্যে আছেন বোঝা যাচ্ছে, কিন্তু সুন্দর গল্প পাঠ হয়েছে। তো এই গল্পটি নিয়ে আলোচনা করবেন। হ্যাঁ বলবেন। হ্যাঁ, এই গল্পটি নিয়ে আলোচনা করবেন গৌতম দত্ত। আমি গৌতম দত্তকে অনুরোধ করছি গল্পটি নিয়ে আলোচনার জন্য। হ্যাঁ তপন দা, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে। আচ্ছা, নমস্কার, শুভ সন্ধ্যা। তপন দাকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে আজকে ফোন গল্পের আসরে গল্প নিয়ে আলোচনা করার একটা সুযোগ দেওয়ার জন্য। তবে শুরুতে বলে রাখি, আমি নিজেও একজন নবীন লেখক তথা পাঠক। গ্রহণ বর্জনের মাধ্যমে আমারও এই শিক্ষানবিশের পাঠ চলছে আর কি। সুতরাং আমি গল্প নিয়ে আলোচনা করছি মানেই বড় একজন বোদ্ধা, মেধামননে নৈপুণ্য, এমন ভাবনা আমি নিজেও ভাবি না, আপনারও ভাবেন না, এই আশা রাখছি। আমি গল্প নিয়ে আলোচনা শুরুতে কটা টেকনিক্যাল বিষয় নিয়ে একটু বলতে চাই। তপন দা অনেক সময় ফোন গল্পের আসরের আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে বানান, ছেদ, জ্যোতিচিহ্ন এসব নিয়ে প্রতিবেদন পোস্ট করে থাকেন। আমার আজকে যেটা আলোচ্য মুনল্যান্ড গল্প, এই গল্পের মধ্যে আমি যে যে ত্রুটিগুলো অন্তত আমার নজরে এলো সেগুলো একটু আইডেন্টিফাই করে আমি বলছি। গল্পে যখন কোনো চরিত্রের ডায়লগ অর্থাৎ বাক্যালাপ লেখার সময় না হাইফেন বা ইনভার্টেড কমা দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই চলবে। এই গল্পে দেখলাম গল্পকার একই সঙ্গে দুটোই ব্যবহার করেছেন। নাম্বার 2 হচ্ছে বাক্যালাপ যখন কোনো সংলাপ চলছে হাইফেনের পর একটা স্পেস দিয়ে তারপর বাক্য লেখা শুরু করতে হয়। নাম্বার 3, গল্পের মধ্যে কোনো সংখ্যার কথা সাধারণত উল্লেখ হলে সেটাকে যদি কথায় লেখা হয় সেটা ভালো হয়, যেমন 50 টাকা, 20%। যদিও বর্তমানে আমি কয়েকজন মানে নামকরা লেখক এবং অনেকের লেখা দিয়ে দেখছি যে সংখ্যাতেও তারা লিখছেন, সেটা হয়তো গ্রহণযোগ্য হয়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে গল্পের সাধারণ দৃশ্য বা বর্ণনার পূর্বে একটা হাইফেন দেওয়ার প্রয়োজন নেই। এই গল্পের ক্ষেত্রে দেখলাম সেটা ব্যবহার করা হয়েছে।
5 নম্বর পয়েন্ট, কোনো বিশেষ বস্তু, স্থান, বইয়ের নাম, যদি কোনো প্রজেক্টের নাম, এইগুলোকে সবসময় একটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। এই গল্পে দেখলাম ওই ডার্ক হোল একটা শব্দ এসছে, মিস্টার দর্শনের ডার্ক হোল, ওটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। 6 নম্বর, বাক্য শেষ যেখানে হচ্ছে সেই শব্দটির গায়ে জ্যোতি চিহ্ন দিতে হবে, তারপর একটা স্পেস দিয়ে আবার নতুন শব্দ দিয়ে বাক্য শুরু। এই গল্পে বেশ কয়েক জায়গায় দেখলাম এই ত্রুটিটা আমার নজরে এসেছে। 7 নম্বর হচ্ছে সাথে। এই সাথে কথাটা এখন বেশিরভাগ আমি বাজার চলতি এবং কিছু লিটল ম্যাগাজিনও দেখি, তারা সাথে শব্দটিকে এখন ইগনোর করে সঙ্গে কথাটাকে বেশি ব্যবহার করার জন্য বলছে। এখন এটা একটু বিতর্কের বিষয় আমার, এটা যেহেতু সেই জন্য তাও আমি একটা জাস্ট আলোচনার খাতিরে বলে রাখলাম আর কি। এখন মজার বিষয় হচ্ছে এই যে আমি এখনো পর্যন্ত এই যতগুলো পয়েন্ট দিয়ে ধরে ধরে বললাম, এই সবগুলো নিয়ে কিন্তু যাচাই করা বা বোঝার মতো উপায় আপনাদের কারণ নেই, কারণ আপনারা গল্পটা জাস্ট শ্রবণ করলেন মাত্র। খুব সুন্দর পাঠ করেছেন, যে দিদি পাঠ করে শোনালেন আমাদের। কিন্তু তপন দা আমাকে গল্পটিকে যেহেতু আগেই পাঠিয়ে দিয়েছিল, তাই আমি দেখে একটা বিশ্লেষণ করে বলতে পারলাম আর কি। এবার আসি গল্পের অন্তর্নিহিত বিষয় আলোচনায়। আহ গল্পটা 1 মিনিট জাস্ট। হ্যাঁ, গল্পের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টায় অন্তত এটুকু স্পষ্ট হয়ে গেছে আমাদের পক্ষে যে এটা বোধহয় ভবিষ্যতের দিকে আমরা গিয়ে তারপরে গল্পটা শুরু হচ্ছে, মানে বর্তমান সময়ে দাঁড়িয়ে হয়তো নয়, কিন্তু বর্তমান সময় এবং ভবিষ্যৎ দুটোকে কোথাও এক জায়গায় লেখক এই গল্পের মধ্যে দিয়ে আনার একজন চেষ্টা করেছেন বলে আমার মনে হয়েছে। যেমন যদি শুরুতে গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে মুনল্যান্ড, এই যে নামটা, মানে চাঁদের জমি, এই নামটা যেহেতু আমাদের কাছে স্পষ্ট যে চাঁদের জমি, হয়তো এই বর্তমান সময়ে আমরা বিভিন্ন রকম খবরের মাধ্যমে খবর আসছে বা আমরা জানি যে চাঁদে অনেকে জমি কিনছেন, কিন্তু ব্যাপারটা যখন একদম সত্যিকারের আমাদের সকলের পক্ষে ব্যাপারটা ওপেন হয়ে যাবে এবং আমরা সত্যি সত্যি একদিন চাঁদে গিয়ে জমি কিনবো, যখন আমাদের পৃথিবী হয়তো ভরাট হয়ে যাবে বা বাসের অযোগ্য হবে, সেই সময়ের দাঁড়িয়ে আমরা গল্পটা পড়ছি, যেখানে একদম সহজভাবে আমরা বুঝতে পারছি যে মুনল্যান্ডে গিয়ে কেউ একটা চাঁদে গিয়ে জমি কিনছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে একটা কথা আছে, দ্য মোস্ট ফ্যান্টাসি ওয়ার্ল্ড। এখন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মানে আবার পৃথিবী, আবার এখানে আমরা চাঁদের মধ্যে জমি কিনছি, এখানে হয়তো পৃথিবী মানে জগৎ অর্থে গল্পকার ব্যবহার করেছেন, সেটা অবশ্যই প্রযোজ্য। এবার তারপরে গল্পটা এগোচ্ছে এইভাবে যে সেখানে একজন যিনি সাধারণ, আমরা যদি বাংলা ভাষায় বলি তাকে দালাল বলবো, ইংরেজিতে বলে এজেন্ট, তিনি একজনকে চাঁদের জমি মানে বিক্রি করতে চাইছেন, এবং সেখানে তাকে যে প্রলোভনটা দেওয়া হচ্ছে যে তিনি যদি যেখানে বাড়ি করবেন, যে প্লটটা, যে জমিটা বিক্রি হচ্ছে, সেই জমির পাশেই রয়েছে চরকাবুড়ি। এখন চরকাবুড়ির কথা আমরা প্রত্যেকে ছোটবেলায় শুনেছি বা অনেকে আমরা রূপকথার গল্পগুলোতে আমরা দেখে থাকি, যে আমরা শুনেছি যে চাঁদে একজন চরকাবুড়ি থাকেন যিনি চরকা কাটেন আর কি। এই চরকাবুড়ি তো আসলে একটা রূপকথা শুধু নয়, এটা একটা আমাদের মনের মধ্যে একটা ফ্যান্টাসি তৈরি করে, একটা কাল্পনিক জগৎ তৈরি করে। এখন কথা হচ্ছে এই গল্পটা এতটা অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে বর্তমান সময়ে, তার কারণ হচ্ছে যে আমাদের এখন বর্তমান যুগে বিশেষ করে আমাদের মফস্বলগুলো, শহরগুলোতে তো হয়েই রয়েছে, মফস্বলে যেখানে একের পর এক আমরা যেখানে গাছ কাটছি, পুকুর ভরাট করছি, একের পর এক জমি লোপাট হয়ে গিয়ে সেখানে পরের দিন বা কয়েক দিনের মধ্যে বড় বড় বিল্ডিং উঠে যাচ্ছে, এই গল্পের মধ্যে সেই বিষয়টা এসছে কোথাও। কিন্তু কথা হচ্ছে এই মফস্বল বা শহর অঞ্চলে যেখানে বড় বড় বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, সেখানে প্রত্যেক দিন যে মানুষকে কেনার জন্য একটা প্রলোভন দিতে হয়, সেটা প্রমোটারকে বলুন বা যে এজেন্ট থাকে যে প্লটটা বিক্রি করতে চায় তাকে যে প্রলোভনটা দিতে হয়, এক্ষেত্রে প্রলোভন হিসেবে ব্যবহার করা হয়েছে যে চরকা বুড়ির পাশে প্রতিবেশী হওয়ার সুযোগ। তার মানে এখানে বেশ একটা মজার ব্যাপার যে আমাদের ধরুন বর্তমান সময়ে যদি কেউ ফ্ল্যাট বিক্রি করে, তখন সে সাধারণত প্রলোভন দেয়, সুন্দর আপনি সুইমিং পুলের সুবিধা পাবেন আমাদের ফ্ল্যাটে যদি ওঠেন। সুইমিং পুল তৈরি হয়েছে, একটা পুকুরকে ভরাট করে সেখানে একটা বড় বিল্ডিং উঠেছে, অথচ সেই ভদ্রলোকই আবার সেখানে বড় বাড়ি তৈরি করে অফার দিচ্ছে, আপনি যদি আমাদের ফ্ল্যাটে আসেন সুইমিং পুল পাবেন। প্রকৃতিকে একদিকে ধ্বংস করে আরেকদিকে যেমন কোথাও একটা মানুষকে প্রলোভন দেওয়া হচ্ছে। আবার কোনো কোনো জায়গায় বলা হচ্ছে আপনি যদি এখানে বাড়ি করেন, প্লট করেন, দেখুন চারিদিকে সবুজে সবুজ ভর্তি, গাছের পর গাছ, অথচ দেখা গেছে এই প্লটটা তৈরি হয়েছে একের পর এক গাছকে নিধন করে।
তার মানে এই গল্পের মধ্যে সেই বিষয়টাই কোথায় উঠে এসছে বা গল্পকার আমাদের বলতে চেয়েছেন যে আমরা একের পর এক আমাদের যেগুলো আমাদের রূপকথা, যেগুলো আমাদের মানে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সবল রাখার জন্য প্রকৃতির যে পরিপন্থী হওয়া উচিত, সেগুলোকে আমরা কোথাও ধ্বংস করে উল্টে আমরা সেই প্রলোভন মানুষকে দেখাচ্ছি, আসুন আমার জায়গায় আসুন, আমি কত সুন্দর আপনাকে পরিবেশ দেবো। এই গল্পের মধ্যে তার মানে আমার এই গল্পটাকে কোথাও একটা স্যাটায়ার গল্প বলে মনে হয়েছে, যেখানে বেশ একটা আমোদ প্রমোদের ছলে একটা স্যাটায়ার ভাব উঠে এসেছে। আর গল্পটা যেভাবে বলা হয়েছে, যেভাবে চলেছে, যেভাবে সমাপ্ত হয়েছে, পুরোটাই আমি শুধু একটা কথা বলবো যে এই গল্পের মধ্যে দুটো ক্যারেক্টার এক্সট্রা আনা হয়েছে। একটা হয়েছে আপনার ওই মিস্টার দর্শন, যার ডার্ক হোল প্রজেক্ট, এবং আরেকটা হয়েছে যে অশোক রাজরিয়া। এখন আমি এটুকু বুঝতে পারলাম যে এই দুটো নাম দিয়েছে যে দুজন উঠতি প্রমোটার, তারা হয়তো আরো বেশি কিছু মানুষকে প্রলোভন দিয়ে মানুষকে আরো এই চাঁদে জায়গা বসার সুযোগ বা থাকার সুযোগ আরো কিছু প্রলোভন দিচ্ছে যারা, এবং তারা মুনাফা লুটে যাচ্ছে, এটা আনার। এর বিশেষ বাইরে এই দুটো নামকে অ্যাড না করে, মানে দুটো অনুগল্পের মধ্যে পার্টিকুলার চরিত্র আনলে তাকে তো একদম প্রমিনেন্ট ভাবে দেখাতে হবে, তার আসার কারণটা কি। তা আমার এই দুটো চরিত্র পরপর এনেছে, দুটো নাম দেওয়া হয়েছে, আমার এই জায়গাটা মনে হচ্ছে দুটো চরিত্র পরপর, মানে আমি ঠিক এই জায়গাটা নিতে পারিনি, মানে কেন হলো পরপর দুটো চরিত্র আনা হলো, এটা আমার ঠিক বুঝতে অসুবিধা হয়েছে একটু। হয়তো গল্পকারকে যেহেতু পরে তপনদা প্রশ্ন করবে, তিনি হয়তো উত্তর দেবেন, তখন আমি আর আমার পক্ষে জানাটা সহজ হবে। আর বাকি গল্পের বিষয় বৃত্তান্ত যেটুকু মনে হয়েছে আমি সেটুকু বলার চেষ্টা করলাম। অনেকটা সময় নিয়ে নিলাম। সকলকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ গৌতম, খুব সুন্দর আলোচনা করেছেন। তো আমি এবারে পরের গল্পতে চলে যাব। অলোক বাবু আছেন কি আপনি? অলোক মুখোপাধ্যায়। আচ্ছা, ঠিক আছে। অলোক বাবুর একটু থাকার একটু অনিশ্চয়তা আছে আমি জানি। তো অলোক বাবুর বলা গল্পটা আমি রেকর্ড করে পাঠাচ্ছি। শুভাশিস, নমস্কার। পাঠ করছি 251 শব্দের গল্প জ্যামিতিক। কাঁটা ফোটানো ছাড়া তোর আর কোনো কাজ আছে? কাঁটা তোর নেই? তোর মতো তো আমার চরিত্রের দোষ নেই, যার তার সাথে লেফটে যাই না। সামলে পেন্সিল ছাড়া আর কারোর সাথে দেখেছিস? একটা লাল, নীল, কমলা, কোনো ঠিক আছে? পেন্সিল কিছু বলার আগেই ব্যালেন্স হারিয়ে কেতরে পড়ে, তার সরু মুখ ভোঁতা হয়ে গেছে। ক্রিয়েটিভ হলে সবার সাথে সদ্ভাব রাখতে হয়। একটা বৃত্ত ছাড়, ওই চাঁদার মতো একটা অর্ধবৃত্ত করে দেখা। প্রসঙ্গ আসতে চাঁদাও মুখ খোলে। চুপ কর তো, কম্পাস জাতটাই এরকম। জাত তুলবে না বলে দিচ্ছি। শালা, আসল সময় কোন খুঁজে বেড়াও? ওই ত্রিভুজের সাথেই যত পীড়িত তোমার। ত্রিভুজ আর চুপ থাকতে পারে না, বলে সারাক্ষণ খোঁচা মেরে কথা বলিস কেন রে? খোঁচা তুমিও কম মারো না চাঁদু, 3-3টে কোণ। এই তোরা চুপ করে আছিস যে? সবার চোখ শার্পেনার আর ইরেজারের কুঠুরির দিকে। তারা নিতান্ত অন্তজ, যেন একজন ছুতোর, অন্যজন সাফাই কর্মী। কিছু বলতে না দিলেও সবাই তাদের দলে টানতে চায়। এই কোন্দল টানাটানিতে জ্যামিতি বক্সটাই শেলফ থেকে মেঝেতে পড়ে, খুলেও যায়। সবাই ছড়িয়ে পড়ে এদিক ওদিক। এমন সময় স্কেলের দিকে নজর যায় সবার। এমনিতে তলায় পড়ে থাকে, কেননা একমাত্র সেই সোজা লাইনে কথা বলে, তাই সবাই এড়িয়েই চলে। কিন্তু এই বিপদে তাকে দরকার। সবাই যেভাবেই হোক বাক্সের নিরাপত্তায় ফিরতে চায়। বেগতিক দেখে স্কেল
অবশেষে নীরবতা ভাঙে। এবার বাক্সটার গুরুত্ব বুঝতে পারছো? অস্থিরতা গৃহযুদ্ধে বদলে ফেলো না। কাঠামোটা একবার আলগা হয়ে গেলে উদ্বিগ্ন সমস্যাও জানতে চায়, এখন কি করব আমরা? অপেক্ষা। একটা পায়ের শব্দ শুনতে পাচ্ছি, মনে হয় এদিকেই আসছে। ধন্যবাদ অলোক মুখোপাধ্যায়। অলোক মুখোপাধ্যায় খুব সুন্দর গল্প পাঠ করেছেন। ওনার আজকে আসাতে একটু অসুবিধে ছিল, ফলে করে ফেলেছেন। যাই হোক, আমরা রেকর্ড করে নিয়েছিলাম ওনার গল্পটা। এই গল্পটি নিয়ে আলোচনা করবেন সুবীর মজুমদার। সুবীর মজুমদারকে অনুরোধ করছি গল্পটা নিয়ে আলোচনার জন্য। হ্যাঁ তপনদা, শোনা যাচ্ছে? পরিষ্কার। জ্যামিতিক গল্পটা ওই সুভাষিস বাবু পড়লেন, খুব সুন্দর পড়েছেন, প্রতিটি শব্দ বোঝা গেছে। মানে আমি তো গল্পটা পড়েছি, তপনদা পাঠিয়েছিলেন, আশা করি পাঠ শ্রোতা সবাই শুনেছেন ভালো করে। এই গল্পটা নিয়ে আলোচনা করতে গেলে আমাকে যেটা বলার মনে হচ্ছে সেটা হলো, এই গল্পের মধ্যে প্রতীক, সম্পূর্ণ প্রতীকী গল্প। এখানে সমাজকে দর্পণ হিসেবে দেখানো হয়েছে, তাতে গৃহযুদ্ধ আসছে, পারস্পরিক ঠেলাঠেলি, তার কোণঠাসা করা, একমাত্র যে স্কেল সেই সরল রেখায় থাকে, এই ধরনের অনেক অনুষঙ্গ এসছে গল্পটার মধ্যে। এখন গল্পটা একটা অনুগল্প হোক, ছোট গল্প হোক, বড় গল্প হোক, গল্প লিখতে গেলে গল্পের কতগুলো উপাদান থাকে, তার মধ্যে যেমন প্রতীক ব্যবহার, পরাবাস্তবতা, এরকম অনেক পর্যায় থাকে। এখন তার যে ব্যালেন্স, মানে আমি কতটা অ্যাপ্লাই করব, পরাবাস্তবতা বা প্রতীক কতটা ব্যবহার করব, সেই জায়গাটা লেখককে ভাবতে হবে। এমনিতে গদ্য ভালো, ন্যারেটিভ ভালো, আর আমি গল্পের, যেহেতু এটা অডিও প্রোগ্রাম, আমি ওই জন্য তার টেক্সট নিয়ে কিছু বলবো না। টেক্সটে কি কোনো ত্রুটি থাকলেও বলবো না, না থাকলে তো বলার প্রশ্নই আসে না, সেটা নিয়ে কিছু বলছি না আমি, যেহেতু এটা অডিও প্রোগ্রাম। এখন এই গল্পটার হয়ে উঠেছে কি না হয়ে ওঠেনি, প্রশ্নটা এখানে। মোটামুটি আমি যদি একটা সাধারণ পাঠক হিসেবে, আমি নিজেকে মনে হয় গল্পটা শুনতে খারাপ লাগেনি, ভালোই লেগেছে, গল্পটা শুনতে ভালো লেগেছে। কিন্তু গল্পটা পড়তে পড়তে বা শুনতে শুনতে আমার যেটা মনে হয়েছে, আমাদের স্কুল জীবনে আমাদের কিছু রচনা দেওয়া হতো, যেমন একটি লাঠির আত্মজীবনী, একটা সাইকেলের আত্মজীবনী, সেরকম এটা একটা পেন্সিল বক্সের আত্মজীবনী হয়ে গেছে। এটা আসলে গল্প হয়নি। লেখককে ভাবতে হবে, লেখকের লেখনীতে লেখা আছে আর কি, এবং ডায়লগ গুলো দেখে বোঝা যাচ্ছে পরস্পর যেভাবে পর্যায়ক্রমে এসছে। তো এইখানে এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত, সেটাই আমি ব্যক্ত করলাম। অনুগল্পের আলোচনা অনুগল্পের মতোই হবে, বেশি বড় করার দরকার নেই, এইটুকুই। ধন্যবাদ। ধন্যবাদ সুবীর মজুমদার। আগের গল্পটি এবং এই গল্প দুটো নিয়েই যে কোনো কেউ আলোচনা করতে পারেন, কোনো অসুবিধে নেই। কেউ কি আলোচনা করবেন গত গল্পটি এবং এখনকার যে গল্পটি পড়া হলো? ঘোষিত আলোচকরা ছাড়া কেউ আলোচনা ইচ্ছে করলে করতে পারেন বা পরেও করতে পারেন। আমি একটু বলি। হ্যাঁ, নিশ্চয়ই। জ্যামিতিক গল্পটি একটি অসাধারণ অনুগল্প, বাকি পরে বলবো। অসাধারণ অনুগল্প, অসাধারণ অনুগল্প। ধন্যবাদ প্রগতি মাইতি। আমি একটু বলি। আমি প্রথম আড়াই বলছি, নিশ্চয়ই নিশ্চয়ই বলুন। আমি ওই একই কথা বলবো, জ্যামিতি গল্পটি আমার দুর্দান্ত লেগেছে। হ্যাঁ, একটা অনুগল্পতে এমনিতেই শব্দ সংখ্যা কম, সেখানে একটা প্রতীককে ব্যবহার করে একটা সামাজিক, আমাদের যে আর্থসামাজিক অবস্থা সেটাকে তুলে ধরা আমার অত্যন্ত মুনশিয়ানার কাজ মনে হয়েছে। এটুকুই, থ্যাংক ইউ।
ধন্যবাদ প্রতিমা রায়। আমরা এবারে পরের অনুগল্পে চলে যাব। এই গল্পটি পাঠ করবেন সিক্তা গোস্বামী। আমি সিক্তা গোস্বামীকে অনুরোধ করব গল্প পাঠের জন্য। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি যে গল্পটি পড়ছি, গল্পটির নাম শবচ্ছেদ। 313 শব্দের গল্প। দিনটা মেঘলা, প্রায় অন্ধকারে বিল্ডিংটার বাইরে শেডের তলায় দাঁড়িয়ে আছে রুচিরা। মৌসুমীও পাশেই ছিল, এখন রজনীগন্ধার স্টিক কিনতে গেছে। ভোর থেকে ছোটাছুটি কম হলো না। প্রথমে হসপিটাল, তারপর থানা, শেষে এই অটোপসি সেন্টার। একটু আগে ডোমটা কথা বলে গেল সোমের সঙ্গে। একটা ইন্টারন্যাশনাল লাক্স, 1 প্যাকেট সিগারেট, 2 বোতল মদ, হিসেব করুন যেটা হয় তার থেকে 1 টাকাও বেশি চাইনি। আমি তো কাটবো, সেলাই করব, রোগড়ে রোগড়ে চান করিয়ে দেব আপনার বউটাকে, এইটুকু দেবেন না? মুখ থেকে ভকভক করে গন্ধ বেরুচ্ছে লোকটার। রুচিরা মুখে রুমাল চাপা দিল। শাড়ি টাড়ি এনেছেন, পরিয়ে দেবো? টাকাটা ট্যাঁকে গুঁজে হলদে দাঁত বার করে হাসছিল ডোমটা। সোম সবুজ জামদানিটা কাঁপা কাঁপা হাতে এগিয়ে দিতে রুচিরার মনে হলো এত দামি শাড়ি কেউ মরার গায়ে দেয়। তারপর ভাবলো, যাকে নিজের বউ, যা ভালো মনে করেছে করেছে, ওর কি। চশমা খুলে আঁচলের খুঁটে মুছে আবার চোখে দিল রুচিরা। গাটা ঘুলিয়ে উঠল সেই সময়। অনেকক্ষণ পেটে কিছু পড়েনি। বিল্ডিংটা এনআরএস এর মেইন গেট থেকে অনেকটা ভেতরে, শেষ প্রান্তে। পোস্টমর্টেম করবেন ডক্টর সুকান্ত সান্যাল, খুব সুনাম তোর। মৃতদেহকে ছেনে ছেনে ঠিক আসল কারণটা খুঁজে বার করেন। টেমপ্লেটেড ফরম্যাটে রিপোর্ট লেখেন না, ফ্রি স্টাইল ফরম্যাট ফলো করেন। অনেক ডিটেলিং থাকে তাতে। কখনো কখনো কাব্যিক হয়ে যায় সেই রিপোর্ট, পড়তে ভালো লাগে, মনে হয় মৃত্যুর সহজ ব্যবচ্ছেদ। রুচিরা ভাবছিল ডাক্তারবাবু কি আদৌ আসল কারণটা খুঁজে পাবেন। সোম বিধ্বস্ত। রুচিরা পা টিপে টিপে এগিয়ে যায় সোমের দিকে, তারপর ওকে পাশ কাটিয়ে সন্তর্পণে ঢুকে যায় ঘরটাতে। ট্রেতে শোয়ানো মৃতা। একটা দেহ কি শুধুই কতগুলো অঙ্গের সমাবেশ? তার বিকলতাই কি মৃত্যু? রুচিরা অপেক্ষা করছে। এক এক করে কলকবজা নাড়ছেন ডাক্তারবাবু। গলা, ফুসফুস, পাকস্থলী, শিরা, ধমনীর পরিব্রাজন, শেষে হৃদয়ে উপস্থিত হয়েছে হাত দুটো। রুচিরার মৃত শরীরটা কি একবার কেঁপে উঠবে? দীর্ঘদিন ভালোবাসার অভাবে সব কটা অলিন্দে মরচে পড়ে গেছে, হাত দিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। ডক্টর সান্যাল কি দেখতে পাবেন মরচে লাগা হৃদযন্ত্রের 4খানা খোপ? তার ফ্রিস্টাইল রিপোর্টিং তো বিখ্যাত। নাকি তিনিও বাঁশের ধাক্কায় আভ্যন্তরীণ রক্তক্ষরণকেই মৃত্যুর কারণ হিসেবে দায়ী করবেন তার রিপোর্টে? ধৈর্য হারাচ্ছে রুচিরা। ধন্যবাদ। ধন্যবাদ গীতা গোস্বামী। এই গল্পটি নিয়ে আলোচনা করবেন অমিত মুখোপাধ্যায়। আমি অমিত মুখোপাধ্যায়কে অনুরোধ করছি আলোচনার জন্য। নমস্কার, শুভ সন্ধ্যা। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এই যে গল্পটি আমরা শুনলাম, আমার ভালো লাগলো যে সিক্তা গোস্বামী যখন গল্পটা পড়লেন। আমার কাছে যে গল্পটা পাঠানো হয়েছিল তাতে দ্বিতীয় যে পরিচ্ছেদ সেখানে ছিল একটু আগে ডোমটা কথা বলে গেল সোমের সাথে, সেটা উনি সঙ্গে পড়লেন, খুব সঙ্গত কারণেই, কারণ গদ্যে সেটাই হবার কথা। আর যেহেতু এটা শ্রবণমূলক অনুষ্ঠান, সেহেতু আমিও একমত মজুমদারের সঙ্গে যে লেখার ছোটখাটো ত্রুটি এখানে বলাটা
খুব একটা উপযুক্ত হবে না এই মঞ্চে। গল্পটা নিয়ে আলোচনায় আসি। গল্পটা আগাগোড়া দুটো সমান্তরাল স্তরে এগিয়েছে। একটা হচ্ছে একটা সাধারণ ঘটনা, দিনটা মেঘলা, একটা মানে ময়না তদন্ত হবার অপেক্ষায় রয়েছে এবং সেই মৃতদেহের সেই ঘরের সামনে আত্মীয় স্বজন, কেউ রজনীগন্ধা স্টিক কিনতে গেছে এবং ডোম একটা তার চাহিদার কথা বলছে, তার মুখের গন্ধে এবং ওই সব ব্যবচ্ছেদ ঘরের পরিবেশে সবাই অস্বস্তিতে রয়েছেন, সেইভাবে গল্পটা এগোচ্ছে এবং তাতে ডোমটা কি চাইছে, একটা সবুজ জামদানি দেওয়া হচ্ছে, খুব ছোটর মধ্যে খুব বিশদে খুব নির্ণায়কভাবে গল্পটাকে বর্ণনা করা হয়েছে। সবুজ জামদানি দিচ্ছে কাঁপা কাঁপা হাতে এবং যে দেখছে সে ভাবছে যে এত দামি শাড়ি কেউ মরার গায়ে দেয়। তারপরে পোস্টমর্টেম করবেন যে ডক্টর, তার কথা আসছে, সুকান্ত সান্যাল। তিনিও সাধারণ ডাক্তার নন, তিনিও খুব কাব্যিকভাবে তার ফ্রিস্টাইল ফরম্যাটে রিপোর্ট লেখেন। সেই জন্যে তার কাছে অনেক প্রত্যাশা রুচিরার যে ডাক্তারবাবুকে আদৌ কারণ খুঁজে পাবেন এবং সে আরো ভালো করে বোঝার জন্যে সোমের যে মৃতার যে স্বামী তার পাশে কাটিয়ে ভেতরে ঢুকে যায় একদম সামনে থেকে প্রত্যক্ষ করবে বলে। এবং ডাক্তারবাবু তখন শরীরে হাত দিয়েছেন, গলা, ফুসফুস, পাকস্থলী ইত্যাদি একের পর এক জায়গা স্পর্শ করার পর হৃদয়ে হাত দুটো এসেছে। রুচিরার মৃতদেহটাকে একবার কেঁপে উঠবে, এখানে কিন্তু একটা বিরাট ধাক্কা। এই যে রুচিরার মৃত শরীরটাকে একবার কেঁপে উঠবে, আমি আসছি পরে। তারপরে মৃত্যুর কারণটা একদম শেষে এসে তিনি বলেছেন যে ডাক্তার কি সেই কারণটা বুঝতে পারবেন নাকি বাসের ধাক্কায় আভ্যন্তরীণ রক্তক্ষরণকে মৃত্যুর কারণ হিসেবে দায়ী করবেন। এটা বুঝতে পারছে না, তাই জন্য ধৈর্য হারাচ্ছে রুচিরা। এটা হচ্ছে একটা গল্প গেছে। দ্বিতীয় স্তরে যেটা, সেটা কিন্তু আসল গল্প। সেই গল্পে কিন্তু প্রচন্ড চমকে সাহায্য নিয়েছেন লেখক। সেটা কি? সেটা হচ্ছে যে রুচিরা শেডের তলায় দাঁড়িয়ে আছে, রুচিরা মুখে রুমাল চাপা দিচ্ছে যখন ভক ভক করে ডোমের মুখ থেকে গন্ধ বেরোচ্ছে এবং শাড়ি দেওয়া নিয়ে তার যে মনোগত আপত্তি সেটা জানাচ্ছে এবং অনেকক্ষণ কিছু পড়েনি পেটে, তার গাটা গুলিয়ে উঠছে এবং সে তার সবকিছু ছাপিয়ে অপেক্ষা করছে যে কখন ময়নাতদন্তে আসল কারণটা ডাক্তার বার করতে পারবেন কিনা সেটা জানার তীব্র আগ্রহে। ট্রেতে শোয়ানো মৃতা, এই অবধি কিন্তু মৃতার নাম কিন্তু বলা হয়নি। মৃতার নাম বলছেন কখন? ওই জায়গায় রুচিরার মৃত শরীরটা কি একবার কেঁপে উঠবে, সেখানেই বোঝা যাচ্ছে যে চমকটা, যে মৃতার শরীর শোয়ানো আছে সব ব্যবচ্ছেদের টেবিলে, কিন্তু তার আত্মা বলুন, তার সত্তা বলুন, সে কিন্তু সমান্তরালভাবে এই পার্থিব ঘটনাটাকে অপার্থিবভাবে দেখে যাচ্ছে এবং সেইখানেই তার একমাত্র কৌতূহল যে তার যে এমন একটা মৃত্যু ঘটলো বাসের ধাক্কায়, সেটাই তো একমাত্র কারণ নয়। তার যে মনোজগতে যে অবস্থা এসছিল দীর্ঘদিনের সম্পর্কের একটা মরচে পড়া অবস্থা থেকে, সেটা কি কেউ বুঝতে পারবে? এই যে গল্পটা, মৃতার অশরীরী উপস্থিতি, তার সত্তা বা আত্মা, সেইটা কিন্তু সমান্তরালে গল্পে এসছে এবং ওই ধাক্কা দিয়ে যখন আমি মৃতার শরীরের নাম জানতে পারছি যে রুচিরার মৃত শরীরটা, তখনই এটা স্পষ্ট হচ্ছে। এইখানে গিয়ে গল্পটা আমার যেটা মনে হয়েছে যে এটা একটা আসলে মনস্তত্ত্বের গল্প এবং সেই মনস্তত্ত্বটা সফল এই কারণে যে গল্পের বিশেষজ্ঞরা পৃথিবী জুড়েই এখন বলছেন যে গল্প বলা, পার্থিব গল্প বলার দিন ফুরিয়ে আসছে। এখন যে গল্প আমরা বলবো, যে গল্প আমরা শুনবো, যে গল্পের জন্য তাকিয়ে থাকবো, সেটা হচ্ছে অবচেতনের গল্প। আমাদের অবচেতনই আমাদের চেতনকে নিয়ন্ত্রিত করে। এটা আমরা কিন্তু আমাদের যে পাঠ, সে পাঠক্রমে আমরা যা পড়ি তাতে আমরা বুঝতে পারি, আমাদের বোঝানো হয়, শেখানো হয়, ব্যাখ্যা করানো হয়। তো সেখান থেকে আমরা বুঝি যে অবচেতন কিভাবে আমাদের চেতনকে নিয়ন্ত্রণ করে। তো সেইখানে এই গল্প কিন্তু সেই অবচেতনের দিকে যেতে চায় এত স্বল্প পরিসরে এবং যেহেতু অন্য কোনো উপায় নেই, তিনি যে
শিল্প মাধ্যম ব্যবহার করেছেন, সেটা হচ্ছে ওই চমক, যে দুটো সত্তা তার সমান্তরাল ভাবে রয়েছে, একটা মৃত শরীর আর একটা তার আত্মা বা সত্তা, এবং সেখানে সে সেই অবচেতনে যেতে চাইছে, যে সেই অবচেতনে কি ধরা পড়বে, যে অবচেতনে যে চাপ পড়েছিল, যে অস্বাভাবিক সম্পর্কে, যে শুকনো হয়ে যাওয়া সম্পর্কের, যেটা মরচে ফেলে দেয়, যেটা প্রাণহীন করে দেয় মানুষকে, সেইটা কি ধরা পড়বে? অর্থাৎ ওই মনের অবচেতনে আলো ফেলতে চায়। এবার এই যে জায়গাটা, এইটা কিন্তু যখন শেষ হচ্ছে গল্পটা, তখন আরেকভাবে শুরু হচ্ছে এইভাবে, যে আদৌ কি ময়না তদন্তে কিছু বোঝা যায়? চিকিৎসক তো চিকিৎসা করেছেন, ওষুধ দিয়েছেন, তারপরে মারা গেছেন। এবার সব ব্যবচ্ছেদের যিনি আসছেন চিকিৎসক, তিনি সব ব্যবচ্ছেদ করে দেখছেন কোনটা কি হচ্ছে, কিন্তু আমরা কি আদৌ সেই জায়গায় পৌঁছেছি যেখানে মৃত্যুর আসল কারণ, যে মন আমাদের শরীর নিয়ন্ত্রণ করে, যে সম্পর্কগুলো আমাদের শরীর নিয়ন্ত্রণ করে, যে সামাজিক যে সম্পর্কগুলো এবং অবস্থাগুলো আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, সেই কারণের ক্ষয়টা কি আমরা আদৌ সব ব্যবচ্ছেদে জানতে পারি না। এই প্রসঙ্গে গল্পটা পড়তে পড়তে আমার আরো একটা মনে হচ্ছিল, যে আজকের দিনে যখন অনেক বড় বড় ঘটনা ঘটছে, এমনকি আমাদের শহরেও এরকম একটা ঘটনা সমস্ত শহর, রাজ্য, দেশ এবং দেশের বাইরে সাড়া ফেলেছে, সেখানেও কিন্তু একটা ময়না তদন্ত কিছুই প্রমাণ করতে পারেনি। শুধু পারেনি না, এত ভীষণভাবে ব্যর্থ হয়েছে যে সাধারণ মানুষ সকলেই বুঝতে পেরেছে যে এই ময়না তদন্ত এটা প্রায় অর্থহীন। সেই পটভূমিতে দাঁড়িয়ে কিন্তু এই গল্পটা যদি আমরা ভাবি, তাহলে কিন্তু এখানে সেই জায়গাতে একটা ধাক্কা আছে, একটা তুলে ধরার চেষ্টা আছে, যে সব ব্যবচ্ছেদ নিয়ে ভাবার সময় এসছে, মৃত্যুর কারণ অনুসন্ধানটাকে অন্যভাবে করার একটা সময় এসে দাঁড়িয়েছে, কারণ সেটা কিন্তু কোনোভাবেই চূড়ান্তভাবে কিছু সত্যের আমাদের সন্ধান দিতে পারছে না। গল্পটাকে আমার সেই জন্য ভালো লেগেছে, আমি এটাকে ভালো গল্প বলবো। নমস্কার। ধন্যবাদ অমিত মুখোপাধ্যায়। এই গল্পটি নিয়ে আর কেউ কিছু ইচ্ছে করলে বলতে পারেন, অথবা পরেও বলতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এবারে 4টে অনুগল্প পড়া হয়ে গেছে। এবারে আমরা ছোট গল্প শুনে নেব। আমাদের একটাই ছোট গল্প আছে, সেটা শুনে নেব। গল্পটি পড়বেন সানা দে। আমি সানা দেকে অনুরোধ করব গল্প পাঠের জন্য। নমস্কার, শোনা যাচ্ছে আমার গলা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, নমস্কার। আমি পাঠ করব ছোট গল্পটি। একটু ঠান্ডা লেগে গলাটা একটু সমস্যা হয়েছে, এই জন্য প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি। আচ্ছা, গল্পটির নাম অ্যাম্বার গ্রিস। আমি শুরু করছি। একটা কাস্তে নিয়ে উঠোনের আগাছাগুলো পরিষ্কার করছে মীরা। রুক্ষ উস্কো খুস্কো চুল, পুরনো ছেঁড়া নাইটির ওপর গামছা জড়িয়ে নিয়েছে। ঘড়িতে বেলা 2টো বাজে। মীরা একবার টিনের দরজাটার দিকে তাকালো। দরজাটা আবজানো যায় না, কাঠের ডাসা দিয়ে ঠেস দিতে হয়। একটু হাওয়া দিলেই পাল্লা খুলে যায়। এখনো খুলে আছে। মীরার দরজাটা আটকাতে ইচ্ছে করছে না। ওখান দিয়ে মাঝে মাঝে হালকা হাওয়াও আসে, ঘামে ভেজা শরীরে একটু শীতলতার পরশ। বাড়িতে কেউ আছেন? দরজাটায় ঠকঠক শব্দ। মীরা দেখল দুজন ভদ্রবেশী যুবক দরজার সামনে দাঁড়িয়ে আছে। চটপট উঠে দাঁড়ালো, গামছাটা ভালো করে সারা শরীরে জড়িয়ে নিল। কাস্তেটা মাটিতে রেখে বলল, কাকে চাই? মিস্টার ব্যানার্জি আছেন? না, উনি অফিস গেছেন। তাহলে ওর বাড়ির কাউকে একটু ডেকে দাও। মীরা এক মুহূর্ত কপাল কুঁচকে কি যেন ভাবলো। নিজের চেহারার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মৃদু হাসি এসেই মিলিয়ে গেল। গায়ে জড়ানো গামছাটার কোণে আঙুল পেঁচাতে পেঁচাতে বলল, বাড়িতে কেউ নেই, আমি এ বাড়িতে কাজ করি। ভদ্রলোক দুজন নিজেদের মধ্যে চোখ চাওয়াচাই করে। ব্যাগ থেকে একটা খাম বের করে বলল, ব্যানার্জি বাবুকে এটা দেওয়ার ছিল। মীরা ইতস্তত করে বলল, ওখানে রেখে দিন, উনি এলে দিয়ে দেব। একজন যুবক খামটা বারান্দার মোড়ার উপর রাখল। অন্যজন বলল, অবশ্যই মনে করে দিয়ে দিও। যুবক দুজন বেরিয়ে যেতে মীরা একা একাই হো হো করে হেসে উঠল। ওরা সত্যি সত্যি তাকে এবাড়ির কাজের মেয়ে ভেবেছে। হাত ধুয়ে বারান্দায় বাঁশের খুঁটিতে ঝোলানো প্যাড়া ওঠা আয়নাটার সামনে গিয়ে দাঁড়ালো। মনে মনে বলল, অত সুন্দর বাবার এমন কালো কুৎসিত মেয়ে হতে পারে?
ভাবতে ভাবতে দু চোখের কোণ ছলছল, বুকের ভেতর থেকে কাঁপতে কাঁপতে গরম নিঃশ্বাস বেরিয়ে এলো। মীরা এবার কাস্তে হাতে ঝপাঝপ আগাছা পরিষ্কার করছে। বুকের সমস্ত জ্বালা যেন আছড়ে ফেলছে সে। আজকাল একা থাকলেই পুরোনো দিনের কথা মনে পড়ে। মা রাগ করে শুয়ে আছে, বাবা না খেয়ে অফিস চলে গেছে। আমি কিছুতেই ওই গন্ডগ্রামে গিয়ে থাকতে পারবো না, তুমি মীরাকে নিয়ে যাও, অরু আর নীরুকে নিয়ে আমি এখানেই থাকবো। ঝগড়ার সময় মায়ের বলা কথাগুলো মীরার মনের ভেতর আঁচড় কাটে। এই গ্রামের স্টেশনে যখন পৌঁছেছিল তখন বেলা 12টা। স্টেশনে নেমে ডিম ভাত খাইয়েছিল বাবা। গ্রামের রাস্তা, দুপাশে ধানের জমি। বর্ষাকাল হওয়ায় রাস্তায় কাদা, এত কাদা যে রিকশাওয়ালাও আসতে চায়নি। মীরাকে ঘরে রেখে বাবা চলে গিয়েছিল অফিসে। বলেছিল আজই রিপোর্ট করাতে হবে, তুই হাত মুখ ধুয়ে রেস্ট নে। বাবা অফিসে চলে যাওয়ার পর ভয় করেছিল মীরার। বড় বড় তেঁতুল গাছ, বেল গাছ, নিম গাছে ঘেরা পুরনো কোয়ার্টার, চারিদিকে স্যাঁতস্যাঁতে ছায়া ছায়া ভাব। হাওয়ার পাতা নড়লে মনে হচ্ছে কারা যেন ফিস ফিস করে কথা বলছে। বাথরুমে মুখ ধুতে গিয়ে আঁতকে উঠেছিল। শ্যাওলাধারা বাথরুমে একটা বড় টিকটিকি মাগো বলে চিৎকার করে দৌড়ে বেরিয়ে এসেছিল। বাইরে দাঁড়িয়ে ভয় ঠকঠক করে কেঁপেছিল, কিন্তু কতক্ষণ? খানিকক্ষণ পরে সাহস সঞ্চয় করে আবার বাথরুমে ঢুকেও গিয়েছিল। ততক্ষণে গিরগিটি চলে গেছে। ভয়কে জয় করে ঘৃণ্য জিনিসের সঙ্গে বসবাসের জীবন সেই দিন থেকেই শুরু হয়েছিল মীরার। কথায় আছে যৌবনে কাকও সুন্দর, সেখানে মীরা তো একটা জলজ্যান্ত মেয়ে। গায়ের রং কালো, নাক চোখও টানা টানা নয়, কিন্তু শরীর, সেখানে তো উপচে পড়া যৌবন। কিছুদিনের মধ্যেই মীরা বুঝেছিল সে অরক্ষিতা। প্রথম প্রথম অজানা বয়ে বুক দূর দূর করত। বাবা অফিসে চলে গেলে কিভাবে নিজেকে সামলাবে বুঝতে পারত না। মায়ের কথা খুব মনে পড়ত, অভিমান হতো। মা নিজের সন্তানের সঙ্গে এত নির্দয় হয় কি করে? মায়ের ভালোবাসাও কি সন্তানের রূপের উপর নির্ভর করে? সুন্দরী নীরুকে আগলে রাখতে মা ওকে সামনের দোকানেও একা যেতে দেয় না। অথচ মীরা সুন্দর নয় বলে কত সহজে তাকে একা ছেড়ে দিল। ইচ্ছে হতো বিদ্রোহ করতে। সে যে একেবারে চুপচাপ থাকতো তা নয়, কখনো কখনো প্রতিবাদ করত, কিন্তু শেষ অবধি হেরেই যেত। একবার নয়, বারবার হেরে যেত। এখন মীরা তার হেরে যাওয়া নিয়ে এক নতুন খেলায় মেতেছে। এই খেলায় শুধু মীরারই জিত। এই জিতকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে সে, ঠিক যেভাবে শীতকালে রোদ্দুরে বসে কদবেল মাখা উপভোগ করে। মাঝে মাঝে টকে এক চোখ বন্ধ হয়ে যায়, কিন্তু ফেলতে ইচ্ছে করে না। জিভ দিয়ে টক করে শব্দ করে আর চেটে চেটে খায়। এখন পুরুষের চাউনি দেখলেই মীরা বুঝতে পারে কোন পুরুষ কি চায়। পুরুষের শব্দের সঙ্গে বীর, সাহসী, সৎ এই বিশেষণগুলি কেমন যেন বেমানান লাগে। প্রত্যেক মেয়ের মতো মীরার জীবনেও প্রথম পুরুষ তার বাবা। সেই বাবাকেও দেখেছে মায়ের ভয়ে কেমন মিইয়ে থাকতে। এই গ্রামে এসে পরিচয় হলো শিবুদার সঙ্গে। ও ছিল পাড়ার দাদা, কারোর কোনো বিপদ হলেই ঝাঁপিয়ে পড়ত। একা ঘরে মীরা যখন ভয়ে কুঁকড়ে থাকতো, শিবুদাই তখন সাহস দিত, বলতো কোনো অসুবিধে হলেই আমাকে জানাবি। মীরার মনে হতো এই পৃথিবীতে একটা মানুষ অন্তত আছে যে তার কথা ভাবে। একদিন সেই শিবুদাও তার পাহারাদারির মাসুল চাইল। সেদিন অবশ্য মীরা নিজেকে উজাড় করে দিয়েছিল। ভক্ত যেভাবে ভগবানের কাছে নিজের সবটুকু দেয়, সেইভাবে। মীরার শরীরটা যে খুব দামি, শিবুদাই তাকে বুঝিয়েছিল। মেয়ের মানসিক কষ্টের খোঁজ না নিলেও মেয়ের আনন্দের কারণ জানতে মিস্টার ব্যানার্জির সময় লাগেনি। চটপট হাওড়ার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল তাকে। শুরু হয়েছিল মীরার জন্য পাত্র দেখা। সেই সময় মীরার বয়স 23, নীরুর 20। সবচেয়ে মজার ব্যাপার, যারাই মীরাকে দেখতে আসতো তাদেরই নীরুকে পছন্দ হয়ে যেত।
পাত্রপক্ষ মীরার সামনেই বলতো, আপনার ছোট মেয়েটাকে আমাদের বেশি পছন্দ হয়েছে, আপনারা যদি রাজি থাকেন। প্রথমবার এমন প্রস্তাবে মীরার খুব অপমান বোধ হয়েছিল। বুকের ভেতর এক দমচাপা কষ্ট, যে কষ্টের কথা কাউকে বলা যায় না। লোকে শুনলে হয়তো বলবে ভীষণ হিংসুক মেয়ে, ছোট বোনকে হিংসা করে। কিন্তু এ যে কত বড় অপমান সেই বুঝতে পারবে যে এই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছে। এই অপমান জিনিসটাও বড় অদ্ভুত। একইভাবে বারবার অপমানিত হতে হলে সেটাও কেমন যেন গা সওয়া হয়ে যায়। মনে হয় আমি এই রকমই ব্যবহারের যোগ্য। সেই গল্পটার মতো, যেখানে একটা গাছের কাছে এসে প্রতিদিন গ্রামের লোক গালাগালি দিত। গালাগালি শুনতে শুনতে গাছটা কেমন যেন নির্জীব হয়ে যাচ্ছিল। তারপর একদিন গ্রামের লোক দেখলো গাছটা আপনা আপনিই মরে গেছে। মীরারও তেমনি একটু একটু করে নির্জীব হয়ে যাচ্ছিল। মীরাকে দেখতে এলে নিরুও সাজত, নানান আছিলায় পাত্রপক্ষের সামনে যেত, অথচ এমন একটা ভাব দেখাতো যেন অজান্তেই পাত্রপক্ষের সামনে এসে পড়েছে। কিছুদিন হাওড়ায় থাকার পর মীরাকে আবার গ্রামে ফিরে আসতে হলো। বাবার রান্না খাওয়ার খুব অসুবিধে হচ্ছিল যে। গ্রামে ফিরে আসতে পেরে মীরা খুশি হয়েছিল। এখানে আর কিছু না হোক, মীরার কাজের কদর আছে। একদিন হাওড়া থেকে এসে বাবা আমতা আমতা করে বলল, নীরুর বিয়ে ঠিক হয়ে গেল রে। ওরা এত তাড়াহুড়ো করলো, আর তোর মাও এত ভালো একটা সম্বন্ধ। আসলে অনেক বাড়িতেই এমন হয় বুঝলি, ছোটটার আগে বিয়ে। বাবার এই চোখ নামিয়ে কথা বলা, একটা বাক্যও শেষ না করা, মীরাকে বুঝিয়ে দিচ্ছিল যা হচ্ছে ঠিক হচ্ছে না। মীরা বাবার পায়ের কাছে মাথা নিচু করে বসেছিল। একসময় মীরার মাথায় হাত বুলিয়ে বাবা বলল, সবার ভাগ্য একরকম হয় না রে মা, কিছু মানুষের জীবনে অনেক লড়াই থাকে। শিবুদা ভর দুপুরে আসতো মীরার কাছে। একদিন মীরা বলেছিল, আমায় বিয়ে করবে শিবুদা? প্রশ্নটা শুনে চমকে উঠেছিল শিবু। তার কিছুদিন পরেই মীরা জানতে পারল শিবুর বিয়ের কথা। একের পর এক আঘাত খেতে খেতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল মীরার। শিবুর বিয়ে ছিল মীরার জীবনের শেষ আঘাত। এরপরই ঘুরে দাঁড়িয়েছিল সে। না ঘুরে যে উপায় ছিল না। তখন মীরা মরিয়া হয়ে একটা অবলম্বন খুঁজছিল। বাঁচতে হবে, যেভাবেই হোক বাঁচতে হবে। মীরার শরীরে যৌবন যেতে যেতেও যেন থমকে দাঁড়িয়ে গেছে। এখনকার স্বাস্থ্য কেন্দ্রে কাজ পেয়েছে সে। বেশি বেতন নয়, তবে চাকরিটা তাকে স্বাধীনতা দিয়েছে। এই থমকে যাওয়া যৌবনকে মীরা এখন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে। বাবা মারা যাওয়ার পর একাই থাকে সে। মীরা এখন নিজেকে সাজাতে জানে, জানে ক্যামেরার কোন অ্যাঙ্গেলে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে লাইক কমেন্টের বন্যা বয়ে যাবে। তার একা থাকা নিয়ে পাড়ায় ঝড় উঠেছিল। এখন সে আর ঝড়ে নুয়ে পড়ে না। সে জানে তাকে ওরা ভয় পায়। কেউ কেউ ঠাড়ে ঠুড়ে ওকে কথা শোনায়, বলে, বয়স তো কম হলো না, এখনো এত সাজের বাহার কেন? প্রথম প্রথম মীরা কষ্ট পেত। ভাবতো এই সমাজে একলা একটা মেয়ের স্বাধীনভাবে নিজেকে সাজানোর অধিকারও নেই। এখন পাড়ার লোকের কথায় মজা পায়। নিজেকে আরো স্মার্ট, আরো সুন্দর করে সাজায়। সবসময় হাসি খুশি থাকে। তার জীবনে যে কোনো অপূর্ণতা আছে সে কথা ভাবতেই চায় না। একদিন অরু আর মা এসে খুব হম্বিতম্বি করলো। বলল, তোর আর এখানে একা থাকতে হবে না। ওই কটা টাকা মাইনার চাকরি করার কোনো দরকারই নেই। আমাদের সঙ্গে হাওড়ায় চল। তুই এখানে যা টাকা পাস তার থেকে তো বেশি অরু ওর বাড়ির কাজের মেয়েকে দেয়। ওখানে নিজের বাড়ির কাজ করবি। এখানে রুগীর গুমুদ কাচানোর থেকে সেটা অনেক সম্মানের। মীরা খুব শীতল চোখে মায়ের দিকে তাকিয়েছিল। তারপর দৃঢ় কণ্ঠে বলেছিল, আমি কোথাও যাব না। অরু দাঁতে দাঁত চেপে বলেছিল, তা যাবি কেন? এখানে থাকলে তো নচ্ছারগিরি করতে পারবি। 5 বছরের ছোট ভাইয়ের মুখের ভাষায় কেঁপে উঠেছিল মীরা।
মনে হয়েছিল মেয়েরা এত অসহায় কেন, কত সহজ একটা মেয়ের চরিত্রে কালি ছড়ানো। মা আর অরু রাগের কারণ মীরা জানে। বাবার মৃত্যুর আগে এই ছোট্ট এক চিলতে ঘরটা তার নামে কিনে দিয়েছেন। একটা মেয়ে নিজের ঘরে নিজস্ব উপার্জনে মাথা উঁচু করে থাকবে, সমাজ তো দূরস্থ, নিজের মা ভাইও মেনে নিতে পারে না। মা আর অরুকে ফিরিয়ে দিয়ে মীরার যে একটু ভয় ভয় করেনি তা নয়, বারবার মনে হচ্ছিল সমাজ সংসারের বিরুদ্ধে গিয়ে সে যা করতে চাইছে তাতে সফল হবে তো। মীরা অ্যাম্বার গ্রিসের কথা জানে। এ এক অদ্ভুত জিনিস, এক এক আউন্স বিক্রি হয় কয়েক স্বর্ণ মুদ্রায়। কেউ কি কল্পনা করতে পারে অভিজাত নারী পুরুষ যে সুগন্ধি মেখে তৃপ্ত হয় সেটা পাওয়া যায় রুগ্ন তিমির বদ হজমের থেকে? মীরা স্বাস্থ্য কেন্দ্রে কাজ করতে করতে খুঁজে বেড়ায় সংসারের সেই সব অবাঞ্ছিত সন্তানদের, রুগ্ন তিমির মতোই, যাদের রূপ নেই কিন্তু ভেতরে আছে বহু মূল্যবান সুগন্ধি। একটু স্নেহের স্পর্শ পেলে তারাও হয়তো হয়ে উঠবে এক একটি অ্যাম্বার গ্রিস। এই পুঁতিগন্ধময় সমাজে আলো আর সুগন্ধ ছড়াবে। মীরা খুঁজতে থাকে। নমস্কার। ধন্যবাদ সানাদে, চমৎকার গল্প পাঠ করেছেন। এই গল্পটি নিয়ে একাধিকজন আলোচনা করবেন। আমি প্রথম আলোচনা করতে বলবো চিত্রিতা ব্যানার্জিকে। চিত্রিতা ব্যানার্জি, আমি অনুরোধ করছি আপনাকে আলোচনার জন্য। আচ্ছা, নমস্কার সবাইকে। অসাধারণ পাঠ অভিজ্ঞতা আর কি, শোনার অভিজ্ঞতা, অসাধারণ পাঠ করলেন সানাদে। গল্পটা সম্পর্কে খুব বিশ্লেষণী জায়গায় যাওয়ার খুব সুযোগ আমার নেই। আমি কিছুক্ষণ আগেই গল্পটা পেলাম, কিন্তু যেটা বলার, যে আমি যেটা বলতে পারি, মানে আপনাদের সাথে একটু ভাগ করে নেবো, শেয়ার করে নেবো, সেটা হচ্ছে আমার গল্প পাঠের যে অভিজ্ঞতাটা, ঠিক আলোচনা এটাকে বলা যায় কিনা আমি জানি না, কিন্তু আমার গল্প পাঠের অভিজ্ঞতাটা আমি একটু ভাগ করতে চাইছি। গল্পটা হাতে পেয়েই প্রথমে আকর্ষণ করেছিল গল্পের নামটা, অ্যাম্বার গ্রেস। এই নামটা কিন্তু আকর্ষণ করেছিল, যে ঠিক কেন অ্যাম্বার গ্রেস। গল্পটার মধ্যে একদম শেষে যেটা পড়লেন উনি, যে একদম শেষে 3-4 লাইনে ওই অ্যাম্বার গ্রেসের কথাটা কিন্তু বলা হচ্ছে, যে অ্যাম্বার গ্রেস ঠিক কি, এবং ওই অ্যাম্বার গ্রেসের সাথে পুরো গল্পটা জুড়ে যে মেয়েটির জার্নির কথা আমরা পাচ্ছি, মীরা, সেই মেয়েটির জার্নির সাথে এবং শেষে তার ঘুরে দাঁড়ানোর সাথে অ্যাম্বার গ্রেসকে কিন্তু মিলিয়ে দেওয়া হয়েছে। তার ঘুরে দাঁড়ানোর সঙ্গে অ্যাম্বার গ্রেস কোথাও কিন্তু মিলে গেছে। অ্যাম্বার গ্রেসের মূল জায়গাটা হচ্ছে যে সৌন্দর্যকে দীর্ঘস্থায়ী করে অ্যাম্বার গ্রেস। তা এখানে এই যে মেয়েটির কথা আমরা পাচ্ছি, মীরার যে গল্পটা, সেই গল্পটা যে খুব অন্যরকম, খুব আলাদা তা কিন্তু নয়। আমাদের বেশ চেনা গল্প, শ্রী রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে, বা জয় গোস্বামীর মালতীবালা বিদ্যালয়, হ্যাঁ, মালতীবালা বালিকা বিদ্যালয়, সব জায়গায় কিন্তু এই অতি সাধারণ একটা মেয়ের কথা আছে। এখানে মীরার মধ্যেও কিন্তু ঠিক সেই জায়গাটা আমরা খুঁজে পাচ্ছি। গল্পটা 4টে অংশ। প্রথম অংশটা একেবারে বর্তমানে কিন্তু শুরু হচ্ছে, যে মীরা কাস্তে হাতে নিয়ে আগাছা পরিষ্কার করছে। কাস্তে হাতে নিয়ে জোরে জোরে সেই আগাছা পরিষ্কার করার মধ্যে যেন কোথাও একটা অ্যাম্বার গ্রিসের আভাস গল্পটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবং মীরা তারপরে ওই 2জন ভদ্রবেশী যুবক এলো এবং তাকে ভাবলো বাড়ির কাজের লোক। মীরা নিজেই নিজের দিকে তাকিয়ে হাসছে, যে তার ওই সুদর্শন বাবার এরকম মেয়ে কি হতে পারে। এবং সে বাবার সঙ্গে, বাবার কর্মক্ষেত্রে যখন এসেছিল, তার মা কিন্তু আসেননি, তার 2 মেয়েকে সঙ্গে নিয়ে একটু নিরাপত্তা খুঁজে নিয়েছিলেন তাদের নিজস্ব হাওড়ার বাড়িতে, কিন্তু তাকে পাঠিয়ে দিয়েছিলেন, কারণ এই অসুশ্রী মেয়েটিকে নিয়ে মায়ের বিশেষ কোনো চিন্তা ছিল না। বরং সেই মেয়েটি বাবার কাছে গেলে বাবার যদি একটু সুরাহা হয়, কাজের সাহায্য হয়, তার একটু খাওয়া পড়াটা
সহজ হয়ে যায়, সেই জন্যই তাকে কিন্তু নিশ্চিন্তে পাঠিয়ে দিয়েছিলেন। কারণ ওই রূপহীন অসুশ্রী মেয়েটিকে নিয়ে আলাদা করে চিন্তা করার প্রয়োজন ছিল না। এবং দেখবো আমরা গল্পটা দ্বিতীয় অংশে এসে 2তে এসে একটু পিছনে ফিরে গেছে। ওই যে মীরা যে ওই ছেলে দুটির কাছ থেকে সেই চিঠিটা তারা রেখে যাচ্ছে তার বাবার জন্য, নিজেকে নিয়ে নিজেই সে হাসছে, পরিহাস করছে। সত্যিই ওরা তাকে বাড়ির কাজের লোক বলেই মনে করলো, বাড়ির কাজের লোক ভাবতে একটুও কিন্তু দ্বিধা করলো না তারা। তারপরেই 2 যখন গল্পটা একটু পেছন দিকে ফিরে যাচ্ছে তখন জানা যাচ্ছে যে মীরা সেখানে কিভাবে এলো, এবং সেই মীরা সেখানে কিভাবে এলো এটাও কিন্তু আমাদের খুব চেনা কিছু জায়গা, চেনা একটা ন্যারেটিভ, চেনা একটা গল্প, যে মায়ের কাছে একটা অদ্ভুত অবহেলা। সেই ওই গ্রামে বাড়িটাতে রেখে বাবা যখন তাড়াতাড়ি তার কাজে যোগ দিতে চলে গেলেন তখন চারদিকটা অদ্ভুত একটা ভয়ের জায়গা তৈরি করেছিল। এবং তারপরে সেই নড়বড়ে ভাঙাচোরা বাড়িটার বাথরুমে ঢুকেই প্রথমেই সে কিন্তু একটা গিরগিটি দেখে ভীষণ ভয় পেয়েছিল, এবং ভয় পেয়ে মা গো বলে চিৎকার করে সে কিন্তু দৌড়ে বেরিয়ে আসছে। অর্থাৎ প্রথম থেকেই দেখা যাচ্ছে যে সুশ্রী না হওয়ার কারণে, শারীরিক রূপ না থাকার কারণে অদ্ভুত একটা আশ্রয়হীনতা, কোথাও কিন্তু সে আশ্রয় পাচ্ছে না, মায়ের কাছে আশ্রয় পাচ্ছে না। বাবাও কিন্তু তাকে নিয়ে খুব একটা যে চিন্তা করছেন তা নয়, সে কিন্তু একাই বাড়িতে থাকে, তাকে নিয়ে চিন্তা করার খুব দরকার হয় না। এবং ওই 2-এর শেষে লেখক বলছে কিন্তু কতক্ষণ, মাগো বলে চিৎকার করে বেরিয়ে এসে ভয় ঠকঠক করে কেঁপেছে, কিন্তু কতক্ষণ, খানিকক্ষণ পরে সাহস সঞ্চয় করে আবার সে বাথরুমে ঢুকছে। ততক্ষণে গিরগিটিটা চলে গেছে, সেই ভয়ের কারণটা চলে গেছে। তার পরের লাইনটা, ভয়কে জয় করে ঘৃণ্য জিনিসের সঙ্গে বসবাসের জীবন সেই দিন থেকেই শুরু হয়েছিল মীরার। এই যে ঘৃণ্য জিনিসের সঙ্গে বসবাসের জীবন মীরার শুরু হয়েছিল, এর সাথেই বোধহয় গল্পের 3-4 অংশে মীরার ঘুরে দাঁড়ানো এবার অ্যাম্বারগ্রিসের সাথে মীরার ন্যারেটিভটাকে কিভাবে লেখক মিলিয়ে দিচ্ছেন সেটাকে বোধহয় বুঝে নেওয়া যাচ্ছে, সেটাকে বুঝতে আর খুব একটা অসুবিধে হচ্ছে না। এবং এই যে মায়ের কাছে আশ্রয় না পাওয়া, বাবাও তাকে নিয়ে খুব একটা দুশ্চিন্তা করছে না, কোথাও কিন্তু মীরা আশ্রয় পাচ্ছে না। হ্যাঁ, অদ্ভুত একটা একা নিঃসঙ্গ একটা জীবন, এবং জীবন জোড়া একটা অদ্ভুত অপ্রাচুর্য, নিজেকে নিয়ে একটা পরিহাস, এইটাই। আর সেই মীরা কিন্তু আগাছা পরিষ্কার করছে, এটা যেন খানিকটা প্রতীকী, যেটাকে আমরা অ্যাম্বারগ্রিসের সাথে মিলিয়ে নিতে পারি। এই জীবন থেকে অবহেলা পাওয়া মেয়েটা, একা একা বাঁচতে শেখা মেয়েটা, বাঁচতে শেখা বলবো না, এই একা একা থাকতে বাধ্য হওয়া মেয়েটার শিবুদা। হ্যাঁ, দুঃখিত, আমি গল্পটা বলে যাচ্ছি বোধহয় না। হ্যাঁ, না আসলে আমার মনে হয়েছে এইভাবে বলার কথা, আপনি মনে করিয়ে দিয়েছেন। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি, আমি সূত্রগুলোকে আসলে ধরতে চাইছিলাম। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, ওই মেয়েটি শিবুদাকে পাচ্ছে, যে শিবুদা পাড়ার দাদা, সে কিন্তু তাকে আশ্রয় দিতে, মানে সে এসে বলেছিল কোনো ভয় নেই, সে থাকতে পারবে, সে তাকে সাহায্য করবে, কোনো অসুবিধে হলেই কিন্তু শিবুদা আসবে, এবার সেই শিবুদাও কিন্তু একদিন পাহারাদারির মাসুল চাইলো তার কাছ থেকে। আর শুধু মাসুল চাইলো না, সেই প্রথম মেয়েটা বুঝতে পারলো যে তার রূপ নেই বলে কোথাও তার কোনো মূল্য নেই, কিন্তু তার যৌবন আছে, সেই শরীরটার কিন্তু একটা মূল্য আছে, ওই যে নারী শরীরের কিন্তু একটা মূল্য আছে, সেটা কিন্তু মেয়েটি বুঝতে পারলো। এবং তার শরীরটার যে দাম অনেক, শরীরটা যে কত দামি, শিবুদা কিন্তু সেটা তাকে বুঝতে শেখালো। তার বাবা বুঝতে পারার পর মেয়েটির বিয়ের জন্য চেষ্টা হচ্ছে, কিন্তু সেখানেও আবার একই অবহেলা, কারণ তার রূপের অভাব। তাই তাকে দেখতে এসে তার সুন্দরী ছোট বোনকেই কিন্তু সবাই পছন্দ করছে। তাই সেই মেয়েটি কোনোভাবেই কিন্তু বিয়ে হচ্ছে না, সে গ্রামে ফিরে আসছে, তার কারণ তার রূপ নেই, তার বিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না, কিন্তু তার কাজের কদর আছে, তার কাজ কিন্তু তার বাবার প্রয়োজন রয়েছে, তার বাবার নিশ্চিন্তে চাকরি করার জন্য ওই কাজটার প্রয়োজন রয়েছে। সে মেয়েটি ফিরে আসছে, শিবুর সঙ্গে সম্পর্কটা রয়েছে, কিন্তু একদিন যখন
শিবুকে সে বিয়ে করতে বলছে, তখন কিন্তু শিবু থমকে যাচ্ছে এবং তারপরেই শিবুর বিয়ের খবর পাচ্ছে। তার পরের অংশেই আমরা দেখছি মেয়েটি ঘুরে দাঁড়ানোর গল্প। মেয়েটির ঘুরে দাঁড়ানোর গল্প কিন্তু লেখক তার পরের অংশেই নিয়ে এসেছেন। এই যে মেয়েটির ঘুরে দাঁড়ানো, আমি বলেছিলাম যে এই ন্যারেটিভটা আমাদের চেনা, ন্যারেটিভটা খুব নতুন কিছু নয়। তারপরে মেয়েটি ঘুরে দাঁড়াচ্ছে, সে সেখানকার স্বাস্থ্যকেন্দ্রে কাজ পাচ্ছে, একটা অর্থনৈতিক স্বাধীনতা আসছে। তখন ওইখানে গল্পটাকে আবার বর্তমান সময়ের সাথে ফেসবুক, সোশ্যাল মিডিয়া এবং সেখানে মেয়েটির নিজেকে সুন্দর করে প্রকাশ করা, প্রজেক্ট করার যে চেষ্টা, সেই জায়গাগুলোকে কিন্তু দেখানো হয়েছে। সেইখানে আমরা দেখছি যে মেয়েটির একটা অর্থনৈতিক স্বাধীনতা, এবং বাবা মারা যাওয়ার পর ওই একচিলতে একটা ঘর তার জন্য বাবা কিনে দিয়ে গিয়েছিলেন। একটা অদ্ভুত স্বাধীনতা, একা বাঁচার একটা আনন্দ। এতদিন ধরে মেয়েটা কিন্তু একা থাকতো, কিন্তু সেই একাকিত্বতার যন্ত্রণা ছিল, দুঃখ ছিল, বেদনা ছিল। কিন্তু এখন এই মেয়েটি ওই একাকিত্বকে কোথাও যেন নিজের মতো করে একটু উপভোগ করতে পারছে। কিন্তু তাতেও তার মা এবং 5 বছরের ছোট ভাই, সে পুরুষ, অনায়াসেই তার অধিকার জন্মে যায় যে দিদির একা থাকাটাকে পরিহাস করা, অসম্মান করার সেই জায়গা। মাও কিন্তু তাকে অসম্মান করেন। যেটা আমার বারবার মনে হচ্ছিল গল্পটা পড়তে গিয়ে, যে এই গল্পে মেয়েটির যে লড়াই, মেয়েটির যে জার্নি, এই ন্যারেটিভটা আমাদের চেনা, এবং মেয়েটির যে ঘুরে দাঁড়ানো, সেই ন্যারেটিভটাও যে আমাদের খুব একটা অচেনা তা কিন্তু নয়। কিন্তু গল্পের শেষে একদম 3-4 লাইনে ওই যে গল্পের নামটা অ্যাম্বারগ্রিস, যার একটু একটু ইঙ্গিত, যে কুশ্রী জিনিসের সাথে ভয়ানক জিনিসের সঙ্গে বাঁচতে শেখা, বা কাস্তে হাতে সে যে আগাছা পরিষ্কার করে দিচ্ছে, খুব জোর করে করে আগাছা পরিষ্কার করা, ওই গল্পের পরবর্তী সময়ের বা তার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত যেন ওই সমস্ত প্রসঙ্গগুলোর মধ্যে ছোট ছোট করে দিয়ে যাচ্ছেন লেখক। কিন্তু আমার একটা কথা, যে কথাটা আমার বারবার মনে হয়েছে, যে এই গল্পটা আমাদের চেনা, নতুন কিছু নয়, অন্য কিছু নয়। কিন্তু এই যে একটা মেয়ের লড়াই, এই যে একটা মেয়ের ঘুরে দাঁড়ানো, সেই ঘুরে দাঁড়ানোতেও পরিবার, সমাজ, সকলের যে একটা আপত্তি, এইরকম একটা গল্প এখন লিখেছেন লেখক। তার মানে এই গল্পের আজও কিন্তু প্রয়োজন রয়েছে, এই গল্পের আজও প্রয়োজন রয়েছে। আর এই গল্পটা পড়তে পড়তে আমার কারণ হচ্ছে ওই যে উইমেন ন্যারেটিভ যেগুলো, সেই উইমেন ন্যারেটিভ আজও যে খুব একটা বদলেছে বাস্তব জীবনে, তা বোধহয় নয়। এবং এই গল্পটা পড়তে গিয়ে আর একটা গল্পের কথা, ঠিক গল্প নয়, একটু বড় গল্প বা উপন্যাস, তার কথা আমার মনে হলো যে একটু বললে বোধহয় খুব বেশি সময় নষ্ট করা হবে না। সেটা হচ্ছে নবনীতা দেবসেনের বামাবোধিনী। এটা হয়তো অনেকেরই চেনা। গল্পটা 1997-তে বেরিয়েছিল, এবং ওই বামাবোধিনী মূলত তখন তিনি রামায়ণ নিয়ে কাজ করছিলেন। রামায়ণের যে, যদি রামায়ণটা কোনো নারী লিখতো, চন্দ্রাবতীর রামায়ণ প্রসঙ্গে বলেছেন, তাহলে সেটা হয়তো রামের জার্নি না হয়ে সীতার জার্নি হতো, সীতায়ন হতে পারতো। এবং বামাবোধিনীতে একটি মেয়ে সে রামায়ণ লিখে বেড়ায়, এবং রামায়ণের যে ট্র্যাডিশনাল দিকটা সেটা সমাজে খুব স্বীকৃতি পায়। কিন্তু সে যখন ভারতবর্ষের বিভিন্ন ভাষায় মেয়েদের রামায়ণ খুঁজে বেড়াচ্ছে, তখন কিন্তু সেটা আর তার গবেষণার সেই কাজটা আর কিন্তু আমাদের চেনা সমাজে গুরুত্ব পাচ্ছে না, বরং ভীষণভাবে মেয়েটি সমালোচিত হচ্ছে। এবং দুটি মেয়ে পরস্পরের কাছাকাছি আসছে, তার একটি কারণ, দুটি মেয়ের জীবনে যে দুটি পুরুষ ছিল, তারা কিন্তু পরস্পরের প্রতি আকৃষ্ট হচ্ছে। মেয়েগুলো অদ্ভুতভাবে একলা হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। এবার দুটি মেয়ে, শিক্ষিত মেয়ে, চাকরি করা মেয়ে, কিন্তু এটাও যেন তাদেরই অপরাধ। সেই কারণে সেই মেয়েটি কিন্তু, সেই দুটি মেয়ে একসাথে লড়াই করে যাচ্ছে সমাজের সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে। শিক্ষিত চাকরি করা মেয়েও কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছে। এবং এখানে এই অ্যাম্বারগ্রিস গল্পে, ওই গল্পের শেষে মেয়েটি কিন্তু সমস্ত জীবনের সমস্ত খারাপ, সমস্ত পচে যাওয়া জায়গা থেকে ওই যে বেঁচে থাকার, টিকে থাকার একটা যে জায়গা, একটা যে আনন্দ, এইটাকে কিন্তু
মেয়েটি খুঁজে বেড়াচ্ছে, এবং সেই দিক থেকে গল্পের নামটা অত্যন্ত আকর্ষণীয়, এবং পরে খুব চেনা ন্যারেটিভের মধ্যে দিয়েও ওই যে মিলিয়ে দেওয়া। আর আমার সবচেয়ে স্ট্রাইকিং মনে হয়েছে যে আজও এই গল্প লেখা হচ্ছে, তার মানে এখনো কিন্তু সমাজে এই চেনা ন্যারেটিভকে আবার নতুনভাবে ফিরিয়ে দেওয়া, এই যে বাঁচার সুগন্ধকে, হ্যাঁ, টিকে থাকার যে দীর্ঘস্থায়ী সুগন্ধকে জীবনের সমস্ত কিছুর মধ্যে থেকে খুঁজে নেওয়া, সেই জায়গাটা কিন্তু এই গল্পটির মধ্যে রয়েছে। নমস্কার। ধন্যবাদ চিত্রিতা ব্যানার্জি। পরবর্তী আলোচক পূর্বা দাস। আমি পূর্বাকে অনুরোধ করব আলোচনার জন্য। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুভ সাজবেলা। তপনদাকে আমার আন্তরিক ধন্যবাদ আমাকে এই সুন্দর অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য, একটি গল্প আলোচনার করার জন্য। গল্পটা আমি পেয়েছি বেশ কয়েকদিন আগে, গল্পটা পড়েছি আমি, বেশ কয়েকবার পড়েছি। গল্পটা অবশ্যই একটু ছোট গল্প। তো চিত্রিতা আমাকে আমার কাজটা অনেক সহজ করে দিয়েছেন। চিত্রিতা বেশিরভাগ বিষয়ই খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন, গল্পটিকে নিয়ে অনেকটাই উনি বলে দিয়েছেন। এতব আমার কাজটা খুব সহজ হয়ে গেল। আমি প্রথম কথাই বলি যে গল্পের যে নাম দিয়েছেন অ্যাম্বার গ্রে, খুব সুন্দর নাম। একটি শব্দটা আমার কাছে নতুন। এখানে যারা উপস্থিত আছেন এই আমাদের আজকে সান্ধ্য আসরে, হয়তো অনেকে জানেন, আবার হয়তো অনেকে জানেন না। অ্যাম্বার গ্রে শব্দটা বেশ নতুন আমার কাছে লেগেছে, খুব আচ্ছা মনে পড়ছে। কোনো সময় হয়তো শুনেছিলাম তিমির পাকস্থলী থেকে উগ্রানো জিনিস দিয়ে খুব মহার্ঘ সুগন্ধি তৈরি হয়, খুব আচ্ছা মনে পড়ছিল। পরে আমি সার্চ করে দেখলাম যে হ্যাঁ, সত্যি তাই। তো সম্পূর্ণ নতুন একটা শব্দ এবং বিষয়কে জানানোর জন্য লেখককে ধন্যবাদ। কারণ একটি নতুন বিষয়, আমরা যে কোনো কিছু থেকে কিছু শিখবো, সেটা তো আমাদের উদ্দেশ্য হওয়াই উচিত। এবং সাহিত্য, শিল্প, এগুলোর উদ্দেশ্য সবসময় এটাই হওয়া উচিত যে আমরা কিছু দিয়ে যাব কোথাও। যারা আমরা সাহিত্য নিয়ে কাজ করি, বা আমরা সাহিত্যের পাঠক, বা আমরা শিল্প অনুরাগী, আমরা সবাই চাইবো যে আমরা কিছু শিখি, আমরা কিছু জানি। বা যারা সাহিত্য বা শিল্প যারা নিজেরা চর্চা করেন, তারা সবসময় চেষ্টা করেন যে কিছু অনুভব করানো বা নিজের অনুভবকে সমাজের মধ্যে ছড়িয়ে দেবার। তো সেইখানে একটা নতুন জিনিসকে জানলাম, একটা শব্দ, একটা নতুন নাম পেলাম, একটা বিষয় পেলাম। এর জন্য অবশ্যই আরেকবার ধন্যবাদ জানালাম লেখককে। এবার গল্পটি সম্পর্কে আসি। গল্পটি সম্পর্কে আগে বলার আগে গল্পটির জার্নি নিয়ে এবং ন্যারেটিভ নিয়ে সুন্দর করে চিত্রিতা বলে দিয়েছেন। তো আমার যেগুলো বলার আমি বলি, কয়েকটা শব্দ আমার খুব ভালো লেগেছে গল্পটির মধ্যে ব্যবহার করা শব্দটা, যেমন আবজানো, ডাসা, কাঁচানো, এই শব্দগুলো আমার বেশ ভালো লেগেছে। একটু পুরোনো শব্দ আমি জানি, অনেকেই হয়তো এই শব্দগুলো আগে ব্যবহার করতেন, বা আমাদের আগের জেনারেশন হয় এই দরজাটা আবজানো রয়েছে, এই কথাটা মানে দরজাটা আলগা করে আটকানো রয়েছে, মানে দরজার কোনো ছিটকিনি দেওয়া নেই, এটা বোঝাতে বোধহয় আবজানো কথাটা ব্যবহার। ডাসা শব্দটা খুব মজা লাগলো আমার শুনতে, বহুদিন বাদে শুনলাম। খিল, দরজার খিল বা কিলক যেটাকে বলে, সেটাকে ডাসা আমরা ছোটবেলাতেও বলতাম। একটা কাঠের একটা খুব শক্ত পোক্ত লাঠি দিয়ে দরজাকে আটকে রাখা হতো। এখন আর সেই ডাসার বোধহয় প্রচলন আমাদের মফস্বল শহরে খুব কমই আছে, হয়তো গ্রামের দিকে থাকতেও পারে। তো ডাসা শব্দটা পেয়ে আমার খুব মজা লাগলো, সুন্দর ব্যবহার করা হয়েছে গল্পের মধ্যে। কাঁচানো, কাচিয়ে নিয়ে, এই কথাগুলো যেন পুরোনো, শুনতে শুনতেই মার কথা মনে পড়ছে, আমাদের আগে এটা প্রজন্মের কথা মনে পড়ছে যে এটা কাচিয়ে নিস তো। আর এই শব্দগুলোকে সুন্দরভাবে লেখক এনেছেন তার উপস্থাপনার মধ্যে, তার গল্পের মধ্যে সুন্দরভাবে এনেছেন, ভালো লাগছে এই শব্দগুলো। কিন্তু আবার যেমন কিছু কিছু শব্দ উনি বারবার রিপিট করেছেন, সেটা আবার একটু মনে হচ্ছে। যেমন তাড়িয়ে তাড়িয়ে শব্দটা এত কিছু সুখশ্রাব্য বা সুখপাঠ্য লাগেনি আমার, যেটাকে বারবার ব্যবহার করতে হবে। বা সেখানে তো
মানে এই দ্বিতীয় লাইনে আবার সেখানে তো ব্যাপারটা আমার এটা মনে হয়েছে যে বোধহয় এটা একটু না হলে অন্য কোনো শব্দ বন্ধ এখানে ব্যবহার করা যেতে পারতো, রিপিট না করে, এটা আমার মনে হয়েছে। এবার গল্পের জার্নি, আমার প্রথম পরিচ্ছদটা পড়তে গিয়ে প্রথমে মনে হলো যে এই যে দুজন লোক এলো, তখন মীরা আগাছা পরিষ্কার করছিল, বাইরে একটি নাইটির ওপর গামছা না চাদর কিছু একটা জড়িয়ে যখন কাস্তে নিয়ে আগাছা পরিষ্কার করছে, তখন দুজন মানুষ এলেন এবং মিস্টার ব্যানার্জি বলে কাউকে খোঁজ করলেন। তো এরকম ভাবে খোঁজ করার অর্থ, এবং পরের মুহূর্তেই বলা হয়েছে যে মীরাকে দেখে তাদের কাজের লোক বলে মনে হয়েছে, বাড়ির পরিচারিকা বলে মনে হয়েছে, এবং পরিচারিকা শ্রেণীর মানুষদের কাছে আমরা মিস্টার ব্যানার্জি বলে খোঁজ, আমার প্রথমে মনে হয়েছিল হয়তো মীরার স্বামী মিস্টার ব্যানার্জি। প্রথমবার আমি যখন গল্পটা পড়ি, প্রথম পরিচ্ছদটা যখন পড়ি, তখন মনে হয়েছিল মিস্টার ব্যানার্জি হয়তো বা মীরার স্বামী, সেই জন্য তাকে জিজ্ঞেস করে মিস্টার ব্যানার্জি আছেন, তো না নেই। তো সেইখানে আমার মনে হয়েছিল যে এভাবে খোঁজ করা হচ্ছে। পরে যখন ও ভাবছে যে আমাকে কাজের লোক ভেবেছে, কাজের লোকের কাছে এইভাবে মিস্টার ব্যানার্জি খোঁজ করা, বা যদি তারা জেনে থাকতো যে মিস্টার ব্যানার্জি, অনেক পরে এসে আমি বুঝতে পারলাম যে মিস্টার ব্যানার্জি মীরার বাবা, তো তোমার বাবা বলা বা এই বাড়িতে আর কি আছে এইভাবে জিজ্ঞেস করাটা, এইখানটা আমার একটুখানি ধন্দে ছিলাম প্রথমবার পড়ে, যে এই কে মিস্টার ব্যানার্জি, এবং কেন তারা জিজ্ঞেস করলেন যখন একজন পরিচারিকাকেই জিজ্ঞেস করা হচ্ছে। এখানটা পরের পরিচ্ছদে যখন আসলাম, যখন মীরা নিজের কথা পরে, মানে এই গল্পের যে একটা ধারাবাহিকতা, চিত্রিতা বললেন যে একদম বর্তমান সময় থেকে গল্পটা শুরু করা হয়েছে। সাধারণত গল্পের ন্যারেশন যেভাবে শুরু হয়, আমরা গতানুগতিক, গল্পের কোনো বাধা ধরা ছক নেই, এটা আমি সাহিত্যের ছাত্রী নই, কিন্তু অনেক বিদ্বজ্জনের সাথে আলোচনা সূত্রে জেনেছি যে গল্পের কোনো এভাবে ধরা বাঁধা ছক হয় না, হতে পারে না কখনো। তো গল্প যে কেউ যেখান থেকে কিছু শুরু করতে পারেন। তো সাধারণত আমরা গল্প যেভাবে দেখি, আইদার হয় এখনকার সময়, বর্তমান সময়কে ধরে তারপর আমি পেছনে গিয়ে ফ্ল্যাশব্যাকে কিছু দেখানো সেটা, অথবা আমি পেছন থেকে এসে, মানে একটা পুরোনো সময় থেকে এসে আস্তে 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 এসে তার উত্তরণে আমি বর্তমান সময় ফিরে এলাম, এইটা একটা হতে পারে। কিন্তু এখানে প্রথম পরিচ্ছদে উনি কোন সময়টাকে ধরেছেন সেটা চিত্রিতাও বোধহয় একটু গুলিয়ে ফেলেছিলেন, যে সেটা একটা মাঝের সময়, যখন মিস্টার ব্যানার্জি কিন্তু জীবিতাবস্থায় আছেন। মিস্টার ব্যানার্জি তখন সশরীরে বর্তমান ধরাধামে। তো পরের পরিচ্ছদে তিনি চলে গেলেন, লেখক চলে গেলেন অনেকটা পুরোনো সময়, যখন মীরা স্মৃতিচারণ করছে যে তার সাথে তার আশৈশবের জননী, আশৈশবের ভাই বোনেরা তার সাথে কিভাবে তার জীবনের পথটা সে চলেছে, সেইটা স্মৃতিচারণ করছে। তারপরে যখন ফিরে আসে পরের পরিচ্ছদে, যে এখানে আসার পরে, এই যে একটা হাওড়ার গন্ধগ্রামে আসার পরে, যেখানে তার মা আসতে রাজি হয়নি, বাবার সাথে বাধ্যতামূলক ভাবে তাকে আসতে হয়েছিল, পাঠিয়ে দিয়েছিল, সেখানে আসার পরে তার যে জার্নিটা ছিল, গ্রামে একটা শহরে থেকে অভ্যস্ত মেয়ের, একটা গ্রামে এসে তার জীবন কিভাবে সে নানা রকম ওঠাপড়ার মধ্যে দিয়ে সে কিভাবে চললো, সেটাকে বলা, এই ব্যাপারটা আমার কাছে একটু মনে হচ্ছে যে কন্টিনিউয়েশনের একটু যেন কোথায় না, এটা লেখকদের সম্পূর্ণ স্বাধীনতা, এটা আমার মনে হওয়া, আমি বারবার বলছি আমার মনে হওয়া পাঠক হিসাবে। আমি সাহিত্যের খুব একনিষ্ঠ পাঠক, আমি পাঠক কি, আমি সমালোচক নই, আমি সাহিত্যের ছাত্রী ছিলাম না করে এখানে অনেকে আছেন যারা একদম সাহিত্য নিয়েই সবসময় থাকেন, আমি সেইভাবে বলতে চাই না, কিন্তু এটা আমার অনুভব থেকে বলছি। কোথাও একটা যেন কন্টিনিউয়েশনে আমার মনে হয়েছে যে মাঝখানের সময় এবং তারপরে আবার নিজের কিছু কথা, তারপরে আবার পেছনে ফিরে গিয়ে আবার বর্তমান সময় এসে সেটাকে বোঝানো, এখানটা আমার একটু দ্বন্দ্ব লেগেছিল। সেটা ভাবতে পারেন লেখক, অথবা ঠিক আছে উনি যেভাবে ভেবেছেন সেটাও যথেষ্ট। অ্যাম্বারগ্রিস কথাটা, এই গল্পটা পড়ার সময় আমার একটা খুব একটা বিখ্যাত গল্পের কথা মনে পড়েছিল, অস্কার ওয়াইল্ডের গল্প দ্য মডেল মিলিয়নিয়ার। অনেকেই পড়েছেন নিশ্চয়ই গল্পটা, না হলে আমি একটুখানি ছোট্ট করে বলি। অস্কার ওয়াইল্ডের এই মডেল মিলিয়নিয়ার মানে একজন মিলিয়নিয়ার মানুষ, তিনি বিখ্যাত আর্টিস্টের মডেল হয়েছিলেন। শখ করে উনি এই আর্টিস্টকে দিয়ে অনেক ছবি আঁকাতেন এবং নিজেই সেগুলো কিনতেন।
গিয়ে সেগুলো কিন্তু একজন একজন মানে সেই আর্টিস্টের স্টুডিওতে এসে সেই মডেলকে দেখে মানে একটা ভিক্ষিরির পোশাক পরে তিনি তখন ওই মডেল সেজে স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিলেন এবং তখন আঁকছিলেন এবং শেষ একদম শেষটুকু ফিনিশিং টাচ বলতে পারেন আর্টিস্ট তখন দিচ্ছেন তার ইয়েতে। কিন্তু সেই ছবিটার পরে তখন যখন জানা যায় যে না ইনি কিন্তু ওই ভিখিরি নন, মানে যিনি আর্টিস্টের যে বন্ধু আসেন তিনি যখন বলেন যে আহারে লোকটার কত কষ্ট, তুমি এত কম টাকা ওকে দাও, ঘন্টায় কত টাকা দাও, কয়েক সিলিং দিই, তুমি কত টাকা পাও? আমি তো এটার জন্য এত পাই, অনেকেই জানি না যে এত বিলি পাই। সে কি কথা, তুমি এত কম ওকে পারিশ্রমিক দাও, তোমার যত পরিশ্রম হচ্ছে তার চাইতে অনেক বেশি তো পরিশ্রম ওর হচ্ছে দাঁড়িয়ে থাকতে, বন্ধুটি বলে যাচ্ছে। তো তখন বলছে যে না পরিশ্রম হলে কি হয়, আমরা আর্টিস্ট, আমরা শিল্পী মানুষ, আমাদের কাজের দাম অনেক বেশি, আমাদের কাজের দাম ওসব সিলিং পাউন্ডে হয় না, আমাদের কাজের দাম গিনি টিভিতে শোনা টোনা দিয়ে আমাদের কাজের দাম হয়। তো লোকটি খুব দুঃখিত হয় এবং তাকে বন্ধুকে বেশ গালিগালাজ করে, এই কি কথা তুমি এরকম ভাবে দিচ্ছে। তো বন্ধুটি মনে মনে হাসে এবং পরে বলে যে জানো কি হচ্ছে, এই যে মিলিনিয়ার, আমি তোমার কথা বলে সবটাকে বলেছি। পরে এই মিলিনিয়ার মানুষটি এই যে বন্ধুটি, পরে এই বন্ধুটির টাকা পয়সার অভাবে তার বিয়ে হচ্ছিল না, তার এক প্রেমিকা ছিল, তাকে তার বাবা বলেছিল তুমি যবে 10,000 পাউন্ড না সামথিং কবে জোগাড় করতে পারবে না, তো ওটা 10,000 পাউন্ডের একটা চেক নিয়ে ওর বাড়িতে উপস্থিত হয় ওই মিলিনিয়ার মানুষটি, যেটা। তো লাস্ট কথাটা ওখানে ছিল আমার মনে পড়ছে, মিলিয়নিয়ার মডেল আর রেয়ার এনাফ, বাট বাই জব মডেল মিলিয়নিয়ার্স আর রেয়ার স্টিল। মানে দেখুন জাস্ট দুটো শব্দকে এদিক ওদিক করে দেওয়া হয়েছে, মডেল মিলিয়নিয়ার আর মিলিয়নিয়ার মডেল। এত সুন্দরভাবে রূপকটাকে ব্যবহার করা যে চমকে উঠতে হয়। মডেল মিলিয়নিয়ার মানে একজন মিলিয়নিয়ার যে ইতিমধ্যেই মিলিয়নিয়ার, সে কিনা মডেল হিসেবে একটা ভিক্ষিরির বেশে সামনে দাঁড়িয়েছে, একটা শখ, সেটা হতেই পারে। কিন্তু একজন মিলিয়নিয়ার মানে মডেল মিলিয়নিয়ার, সেটা একটা অদ্ভুত ব্যাপার। মানে একজন যে মডেল হতে হতে সে একসময় মিলিয়নিয়ার হয়েছে, সেটা আলাদা কথা। কিন্তু সে কোটিপতি, মানে সেই জন্ম থেকেই সে হচ্ছে কোটিপতি, তার এই শখটাকে, এটা এই যে রূপকটার অভিঘাতে আমরা চমকে উঠি শেষ লাইনটাতে, সেই গল্পের শেষ লাইনটাতে, অস্কার ওয়াইল্ডের একটা খুব বিখ্যাত গল্প। কিন্তু সেই অভিঘাত কি এখানে অ্যাম্বার গ্রিসের মধ্যে আছে? আমার যেন মনে হয়েছে এই রূপকটা একদমই আমার কথায় বলছি, তখন দা ক্ষমা করবেন, আমার কথায় বলছি, অ্যাম্বার গ্রিস কথাটা কোথাও যেন মনে হচ্ছে আমার জোর করে টেনে আনা। অ্যাম্বার গ্রিস কে কাজে লাগিয়ে গল্প লেখা যায়, তো গল্প লিখলে এর অ্যাম্বার গ্রিসকে নিয়ে অনেক ভাবে তার বিষয় করে গল্পের মুখ অনেক বেশি বিস্তৃত করা যেতে পারতো। বা এই গল্পটি যদি হয়ে থাকে মানুষের ভেতরকার সুগন্ধি দিয়ে, মীরা তার সুগন্ধি দিয়ে, অন্তরের সুগন্ধি দিয়ে কোন সমাজের কি উপকার করলো, এখানে কিন্তু সেটা বলা হয়নি। গল্পটিকে মিস্টিক ধর্মী করার জন্য অনেক চেষ্টা হয়েছে শেষ পর্যন্ত, কিন্তু মিস্টিক ধর্মীটা এখানে খুব একটা আমার মনে হয় প্রকট হয়ে ওঠেনি। যেটা রবীন্দ্রনাথ এর গল্প প্রথম আমরা পেয়েছি বাংলা সাহিত্যে মিস্টিক ধর্মী, যে পরে পাঠকদের জন্য রেখে দেওয়া, যে এর পরে কিন্তু এখানে এই যে শেষ শব্দটা বোধহয় ছিল খুঁজতে থাকে মীরা, খুঁজতে থাকে, সেটাও বলে দেওয়া হয়েছে। তো এখানে ওই মিস্টিক ধর্মীটা আর রইল কোথায়, যে মীরা কি খুঁজছে সেটাও তো আমরা জানি, মীরা চলার পথ পুরোটাই আমরা জানলাম, তো সেখানে মিস্টিক ধর্মীটা আমরা পেলাম না। এটা একটা কথা। আরেকটা কথা আমার মনে হয়েছে, সম্পূর্ণ ফেমিনিজম নিয়ে তো ফেমিনিজমকে বিষয় করে তো গল্পটা। তো আজকে দেখুন রবীন্দ্রনাথের সবলা কবিতা 100 বছর আগে লেখা হয়ে গেছে, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকারী বিধাতা। আজকেও চিত্রিতা বলেছেন যে আজকেও এই গল্প লিখতে হয়, অবশ্যই এটা লেখকের নিজস্ব অনুভব। কিন্তু এখন এত বিষয় নিয়ে যে এই পাশে আজকে আমি নারী বলে আলাদা করে আমি নিজেকে একটা, আমার খুব দুঃখ, এই দুঃখটাকে জয় করবার অধিকার তো বিধাতা আমাদের দিয়ে দিয়েছেন। শুধু বিধাতা নয়, পৃথিবীও আমাকে হাতের মুঠোয় এনে দিয়েছে বিশ্ব জয় করার, আপন বিশ্ব জয় করবার অধিকার, আপন ভাগ্য জয় করবার অধিকার, নিজের পৃথিবীটাকে নিজের মুঠোয় আনবার অধিকার কিন্তু আমরা পেয়েছি। তারপরে তা নিয়ে হাওয়া হুতাশ করাটা আমার মনে হয় নারীত্বের অপমান, আমার মনে হয়। আর
পুরুষের জন্য যেটা ওই বলেছিলেন একটা জায়গায় মেনশন করা ছিল না, যে পুরুষ শব্দের সাথে বীর, সাহসী, সৎ এইসব শব্দগুলো যায়, কেন নারী শব্দের সাথে বীর, সাহসী, সৎ কথাগুলো যায় না বুঝি? আমি খুব আন্তরিকভাবে প্রশ্নটা করছি। নারীরা কি বীর হন না, সাহসী হন না, সৎ হন না? মীরা তো সবটাই। সততা কতটা আছে আমি জানি না, কিন্তু অবশ্যই সে সাহসী। আজকে সমাজের উপর দাঁড়িয়ে সে রূপের ওপর কথা বলতে পারছে, সে বাবা মা আর ভাইকে ফিরিয়ে দিতে পারছে, সে তো অবশ্যই সাহসী। সে আজকে সমাজকে উপেক্ষা করে কেন সাজছো তুমি এত বয়সে এসে? উপেক্ষা করে সে সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি দিয়ে সে একটু ভালো থাকার চেষ্টা করছে। সে তো অবিলম্ব এখনই সে সমাজের এই যে ছাতা ধরা, শ্যাওলা ধরা নিয়ম কানুন গুলোকে তো সে ভেঙেছে। তো নারীকে শুধুমাত্র পুরুষকে আমি বীর, সাহসী, সৎ এসব উপমাতে কেন বলবো? মানুষ কেন বীর, মানুষের সাথে বীর, সাহসী, সৎ উপমাগুলো দিতে পারলে আমাদের ভালো লাগবে। শুধু পুরুষকে নয়, এটা আমার মনে হয়। আর এই যে কথাটা নারীবাদিত্ব, এই যে কুরুপা, বারবার করে কুরুপা কথাটা একদম আজকে কুরুপা কথাটার আমার কাছে কিছু মনে হয় না। আমরা চিত্রাঙ্গদা পড়েছি, কুরুপা সুরূপা দুটো আলাদা করে যখন চিত্রাঙ্গদার পরিবর্তন হয় পরে একটা, সেখানে কুরুপা সুরূপাটা কিন্তু সম্পূর্ণ রূপক। একজন তো হঠাৎ করে কুরুপা থেকে সুরূপা হয়ে যায় না, বা একজন ওই উনি পুত্রিকা হিসাবে পালন করার পর সে হঠাৎ করে নারী হয়ে যায়, এই ব্যাপারটা তো তা নয়। সেটা তার অন্তরের ভেতর থেকে সৌন্দর্য ফুটে উঠেছিল বলে তাই। এবং কুরুপা সুরূপা ব্যাপারটা ক্লিশে আমার মনে হয় এখনকার দিনে। এই কুরুপকে জয় করবার অনেক কিছু উপায় তার ছিল হাতে, কিন্তু মানে সে কেন সেভাবে মানে সেটা লেখক সে মানে চাইতে পারতেন, তার অবচেতন থেকে তিনি চাইতে পারতেন। গল্প তো সবসময় যা হয়েছে তা নয়, যা হতে পারে, যা হওয়া উচিত সেইটা। আমরা প্রতিবেদন লিখবো না তো গল্প লিখতে গিয়ে, আমরা তো দেখাবো যে না, যদিও সাহিত্যিকদের অ্যাক্টিভিস্ট হওয়ার দরকার, সমাজ সংস্কারক হতে হবে না, তবু অন্তত আমরা যেভাবে ভাবি সমাজটাকে, যেভাবে হলে ভালো হতে পারে, সেইটুকু কেন দেখাবো না? অনেক বেশি বলে ফেললাম বোধহয়। ধন্যবাদ, গল্পটা ভালো লেগেছে। অবশ্যই লেখকের মনে যখন হয়েছে যে এই গল্প আজও প্রাসঙ্গিক, অবশ্যই কোনো না কোনো দৃষ্টিভঙ্গি থেকে গল্পটা নিশ্চয়ই এক জায়গায় গিয়ে প্রাসঙ্গিক। এখন পৃথিবীর কোন কোণে কিভাবে চলছে, আজকে অভয়াকে যদি বলেন মেয়ে, আমি তাকে কখনো বলবো না তাকে আমি আলাদা করে আমি মেয়ে হিসাবে আমি দাগিয়ে দেব না। সে মানুষ হিসাবে প্রতিবাদ করেছে। আজকে তার জন্য নারী পুরুষ নির্বিশেষে ডাক্তাররা এখনো কিন্তু আন্দোলন করে চলেছেন অভয়ার বিচার পাওয়ার জন্য। সেই জন্য আমি এই জায়গাটাকে প্রাসঙ্গিকতা আমি বলছি না বলে যে কোনো কোণে তার প্রাসঙ্গিকতা নেই তা কিন্তু নয়। সেই অর্থে গল্পটা লেখকের কাছে, লেখকের হিসাবে, লেখকের সৃষ্টি হিসাবে লেখকের কাছে অবশ্যই খুব মূল্যবান এবং সুন্দর গল্প। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ পূর্বা। আমি অরিন্দম গোস্বামীকে বলবো কিছু বলার জন্য। অরিন্দম গোস্বামী। ধন্যবাদ দাদা। কিছু বলাই আর বাকি আছে, কারণ অনেক মানে আলোচনা গল্প নিয়ে হয়ে গেছে ইতিমধ্যে। আমার কাছে গল্পটা লেগেছে যে লোহা, সেটা তো আকরিক হিসাবে আমরা মাটির তলায় পাই, তারপরে সেটাকে ওপরে তুলে সেটাকে নিষ্কাশন করা হয়, বিশুদ্ধি অশুদ্ধিগুলোকে ফেলে দেওয়া হয়, বিশুদ্ধ করে লোহা তৈরি করা হয়। কিন্তু সেই বিশুদ্ধ যে লোহা, সেই লোহা কিন্তু কাজে লাগে না, খুব ভঙ্গুর। তারপরে তার সঙ্গে নানা রকম বিষয় মেশাতে হয়, তারপরে সেটা ইস্পাত হয়ে ওঠে। এই ইস্পাত হয়ে ওঠাটাই বোধহয় এই গল্পের থিম। আমার অন্তত এই কথাটা মনে হয়েছে। এই গল্পে 4টি পর্ব আছে, সবাই বলেছেন। প্রথমে 3 নম্বর, তারপরে 1, 2, তারপরে 4, এইরকম করে ঘটনাক্রম অনুযায়ী এইভাবে ঘটনা সাজানো হয়েছে। প্রত্যেকটা পর্বের আমার মনে হয়েছে যে একটা করে শিরোনামও করা যেতে পারত। যেমন প্রথম পর্বটা মনে করুন যে শিরোনাম হলো মীরার দরজা, তাই না? মীরার দরজা এখানে খুব একটা
আমার মনে হয়েছে যে খুব একটা সাজেস্টিভ একটা ব্যাপার, খুব প্রতীকী একটা ব্যাপার মনে হয়েছে। কারণ দরজাটা আবছানো, হুম, এটা আটকানো নয়, কিন্তু আটকানো হলে একরকম মানে হতো, আবছানো এইটাই গল্পের থিম, যে তার দরজা অবারিত নয় সবার জন্যে, কিন্তু দরকার পড়লে পাশে দাঁড়ানো যায়। একটা হালকা হাওয়া মাঝে থেকে আসে তার মধ্যে দিয়ে, এইটা আমার কাছে মনে হচ্ছে একটা দরকারি একটা ইনফরমেশন। দ্বিতীয় পর্বের নাম আপনি বলতে পারেন যে অরক্ষিতা, বলতে পারেন যে আইডেন্টিটি ক্রাইসিসের কথা এখানে বলা হয়েছে। তৃতীয় পর্বের নাম আপনি বলতে পারেন যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, যা বাঁচার জন্য, নিজেকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম। আর 4 নম্বর পর্ব আপনি বলতে পারেন যে মীরা যেটা চাইতো শেষ পর্যন্ত সেরকম একটা জায়গায় নিজেকে তুলে ধরা, তাই না? সেখানে সে নিজের জীবনের যে লক্ষ্য সেটা নিজে ঠিক করেছে, কারো সাহায্য না নিয়ে। সে নিজের মতো করে নিজের জীবন, খুবই কম টাকা পয়সা হয়তো পায়, কিন্তু নিজের মতো করে সাজিয়ে নিতে পেরেছে, নিজে সাজতে পেরেছে। এই যে মীরার সাজগোজ, হ্যাঁ, এই পর্বের নাম সুসজ্জিতা, এরকমও হতে পারতো একটা। এই যে 4টি পর্ব, এই 4টি পর্বে আমরা এই গল্পটাকে দেখতে পারি। পূর্বা অনেকগুলো শব্দের কথা বলেছে, অনেকগুলো মনোভাবের কথা বলেছে, এবং এই সব মনোভাব এবং শব্দগুলো যদি পাশাপাশি রাখি আমরা, তাতে আলোচনায় যে দাঁড়াচ্ছে যে লেখক না লেখিকা, আপনি তো আমাদের কিছুই বলেন না, কিন্তু এটা যদি এখন আপনি বলেন তাহলে সবাই বোধহয় একদিকেই বোধহয় যাবে, যেটা কার লেখা। এরকম আইডেন্টিটি কিন্তু ডিসক্লোজড হয়ে যাচ্ছে এইভাবে আস্তে আস্তে। আচ্ছা, আর একটা কথা বলি, আমি এর বিপরীত কথাও বলতে পারি, যেমন কি এর বিপরীত কথা তো আছে, এই মীরা নামেই তো আছে। ধরুন জ্যোতিরিন্দ্র নন্দীর মীরার দুপুর, বিখ্যাত উপন্যাস, এখানেও দুপুর আছে, মীরা আছে, কিন্তু দুটো গল্প আলাদা। সেখানে শহরের কথা, এখানে একটু গ্রামের কথা, কিন্তু ওই আত্মপ্রতিষ্ঠার সংগ্রামটা দুপাশেই রয়েছে, পরিষ্কারভাবেই রয়েছে। আর একটা কথা বলি যে লেখকের এখানে বৈপরীত্যের প্রতি একটি ঝোঁক আছে, হ্যাঁ, কন্ট্রাস্ট যাকে আমরা বলি, সেই রকম একটা করবার কথা সবসময় তিনি ভেবেছেন। যেমন ধরুন যে এইখানে বাবা এবং মেয়ে, বাবা খুব সুন্দর, মেয়ে খুব তার বিপরীত একদম। তাহলে এইখানে একটা কন্ট্রাস্ট হলো। 2 বোন, এটাও খুব মানে সুলভ, বহু ব্যবহৃত কন্ট্রাস্ট। একজন খুব সুন্দরী, আর একজন সেরকম নয়, এরকম হলো। আচ্ছা, আর এক ধরনের কন্ট্রাস্ট আপনি দেখুন যে শিবুদা খুব পরোপকারী, কিন্তু শেষকালে দেখা গেল যে শিবুদা ততখানি পরোপকারীও নন, তাই না? একটা বৈপরীত্য এইরকম আছে। আর এইরকম ভাবে এই সমস্ত পর্ব, মানে কি বলবো, যে এরকম বৈপরীত্যের মধ্যে দিয়ে, এবং শেষের যে বৈপরীত্য, যে একদম যাকে কুরুপা বলা হয়েছে, সেই শেষকালে এই যে সাজগোজ করছে, এবং সে যে বলছে যে কোথাও যাব না আমি, এখানে থাকবো, এই যে প্রত্যয়, এই যে আত্মপ্রত্যয়হীনতা, যে অরক্ষিতা অবস্থায় ছিল বললাম, তার থেকে যে আত্মপ্রত্যয়ের একটা পাড়ে এসে দাঁড়ানো, এর মধ্যেও যে একটা কন্ট্রাস্ট আছে, এইটাও কিন্তু এই গল্পের মধ্যে এসছে। ফলে পরপর কন্ট্রাস্ট কিন্তু এই গল্পের মধ্যে আছে। আর একটা কথা আমি বলি, এই গল্পের পুরুষ চরিত্রগুলোকে একবার একটু খেয়াল করুন। হ্যাঁ, পুরুষ চরিত্রগুলোকে যদি আপনি খেয়াল করেন, বাবা যিনি নানা রকম কথা বলেন, হ্যাঁ, বাবার মতোই অনেকটাই, কিন্তু শেষে মেনে নেন যে মায়ের কথা, মেনে নেন যে হ্যাঁ, অনেক সময় অনেকের জীবন খুব কঠিন হয় রে, বলে ছোট বোনের বিয়ে দেন, এবং সেইটা বড় বোনের কাছে একটু কি বলবো ইতস্তত করে সেটা প্রকাশ করেন। এই হচ্ছে বাবা, তাই তো? শিবুদা আমরা আগেই বলেছি, খুব কথা দেয় কিন্তু কথা রাখে না শেষকালে। আর ভাই,
সেও কিনা 5 বছরের ছোট, কিন্তু সে দিদিকে অপশব্দ প্রয়োগ করে। হ্যাঁ, এখানে থাকলে এই নচ্ছারগিরি ইত্যাদি সে বলেছে সে। ফলে এগুলো কিন্তু একটু একপেশে হয়ে গেল, সবগুলোই, সবকটা চরিত্রই দেখুন একটু একপেশে আছে এখানে। আমি জাস্ট উল্লেখ করলাম আর কি। আর হচ্ছে যে এই গল্পের মধ্যে তো একটা উঠে দাঁড়াও এরকম একটা মনোভাব আছে, একটু শেষ পর্যন্ত কেমন হলে ভালো হয় এরকম একটা আছে, এরকম একটা চরিত্র নির্মাণের কথা আছে মীরাকে নিয়ে। এবং এবং এই গল্পটা পড়তে পড়তে আমার একটা গান মনে পড়ছিল, যদি এটা দিয়ে কখনো সিনেমা হয় বা কিছু হয়, এই গান তার আবহে আসতেই পারে যে আমারে ধূপ না পুরালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো। এরকম একটা থিম সং এই গল্পটার মধ্যে আছে, কিন্তু ভিতরে ভিতরে এরকম একটা গল্প আছে। এবং এটা থাকা কোনো খারাপ কিছু নয়, কিন্তু মিলে যাচ্ছে আর কি অনেকগুলো ঘটনা, যে ঘটনা গল্পের সঙ্গে সরাসরি ভাবে জুড়ে নেই। শেষকালে উনি নামকরণটা এখানে এনেছেন, এর সঙ্গে প্রতিতুলনা হিসাবেই এনেছেন। আমি যেভাবে গানটা বললাম সেই রকম ভাবেই, আমি যেমন প্রতিতুলনা হিসাবে গানটা বললাম, নামকরণটা ওই প্রতিতুলনা হিসাবেই এসছে, এই প্রতীক হিসাবেই এসছে। আচ্ছা, আর একটা গানও এখানে কিন্তু দেওয়া যায় থিম সং হিসাবে, যে আমার প্রাণের মাঝে সুধা আছে চাউকি, হাই বুঝি তার খবর পেলে না। এটাও এই গানের একটা থিম সং এই গানের ক্ষেত্রে হতে পারে। কিন্তু শেষকালে আমাদের এই যেখানে লেখক পৌঁছাতে আমাদের বলেছেন, সেটা হচ্ছে আত্মপ্রত্যয়। আত্মপ্রত্যয়ের শক্ত ভিত্তি, শক্ত ভূমি। মীরার সাজগোজ, মীরার কোথাও যাব না, এই মাটিটা আমার, এই মাটিতে আমি দাঁড়াবো। তারপরে কি করতে পারলো কি না পারলো পরের কথা, কিন্তু এই আত্মপ্রত্যয়ের ভূমিটাতে গল্পকার গল্পটাকে উত্তরণ ঘটানোর চেষ্টা করেছে। ধন্যবাদ, আমার এটুকুই আলোচনা ছিল। ধন্যবাদ অরিন্দম গোস্বামী। আমরা শেষ করেছি আলোচনা এবং সব গল্পগুলিরই আলোচনা। এবার আমরা লেখকদের কাছে ফিরে যাব, কারা কোন গল্প পড়েছেন। প্রথম গল্প পড়েছেন রঞ্জনা বসু, প্রলয় গল্পটি পড়েছেন। এটি লিখেছেন মহুয়া মিল। মহুয়া মিল গল্প পড়েছেন, এই প্রথম পড়লেন ইনি আমাদের আসরে। খুব ছোট্ট ওনার সংক্ষিপ্ত পরিচিতি, তারপর ওনার কাছে একটা প্রশ্নে ফিরে যাব। কলকাতার এন্টালি অঞ্চলে বড় হওয়া, বিজ্ঞানের সাম্মানিক স্নাতক, তারপর ইংরেজিতে ভাষা নিয়ে ডিপ্লোমা, গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার থেকে বিভিন্ন স্কুলে পার্ট টাইম শিক্ষকতা, লেখালেখিটা শখ, কিছু পত্রিকায় বের হয়েছে কিছু অনুগল্প। আমি মহুয়া মিলকে বলবো, আপনার এই গল্পের পেছনে কিভাবে গল্পটা এসছে, গল্পের উৎসটা কি, 2-1 মিনিটে যদি একটু বলেন। মহুয়া মিল। শুভ সন্ধ্যা সবাইকে। শোনা যাচ্ছে আমার গলা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, শুভ সন্ধ্যা সবাইকে। আমি যেখানে বড় হয়েছি সেখানে এই পুরনো বাড়ি আমি খুব দেখতাম। তো ওই পোড়ো বাড়িটা আমার মাথায় ছিল। আর এই পুরনো বাড়ি দেখলেই আমার মনে হয় যে অনেক ইতিহাস ওর সাথে জড়িত আছে। তা এই গল্পটাতে আর ওরকম পোড়ো বাড়ি সবকিছু তো মনে হয় যে মানে শেষে ধ্বংসের কারণ হিসাবে। এবং এগুলো ছোটবেলায় খুব গল্পও শুনেছি যে মানে কিছু একটা থাকে, হয়তো সেই পায়রা ওরাও বাজি পোড়াও এরম করে করে শেষ হয়ে যায়। এই জায়গাটাতেই আমি বলতে চেয়েছিলাম যে ওই পাপে সব শেষ হয়ে যায়, রাজার পাপে রাজ্য নষ্ট। আর গল্পটা লিখেছিলাম তখন ওই গত সেপ্টেম্বর মাসে, তখন ওই রাজ্য জুড়ে অভয়াকে নিয়ে আন্দোলন। আর তখন ওই 4 দিন টানা বৃষ্টিতে আমাদের ব্যান্ডেলের এখানে অনেক জায়গায় জল জমে গেছিল। ওই জন্যই মনে হয়েছিল যে একবার যেন মানে, আর পুজোর আগেই যেন বিসর্জনের বাজনা বাজছে, এগুলো সবকিছু মাথার মধ্যে ছিল। এখান থেকেই গল্পটার সৃষ্টি হয় আর কি। ধন্যবাদ। ধন্যবাদ মহুয়া মিল। আমরা দ্বিতীয় গল্প পড়েছিলাম মুনল্যান্ড। এটি পড়েছেন বৈশালী সেন, আলোচক ছিলেন গৌতম দত্ত। এটি লিখেছেন সোনালী জানা। সোনালী জানাকে আমার একই প্রশ্ন, গল্পটার উৎস কি, মানে কিভাবে গল্পটা এসেছে। সোনালী জানা। হ্যাঁ, ধন্যবাদ তপন বাবু।
গল্পের উৎস মানে কোনো একটা উৎসকে নিয়ে ঠিক সেইভাবে লেখা হয়নি। যখন গল্পটা লেখা হয়ে যায় বা এখন যখন এই আলোচনা বা বিশ্লেষণের জায়গাগুলো থেকে দেখি, তখন মনে হয় যে হয়তো ছাপ ফেলেছিল আমাদের এই যে মিডিয়ায় বলুন, পেপারে বলুন, আমরা দেখি না ঘর বাড়ি ফ্ল্যাটের যে বিজ্ঞাপন, বেশ বড় বড় করে যে বিজ্ঞাপনগুলো থাকে, এবং সেখানে এই কথাগুলো প্রায় থাকে যে সামনে হয়তো গঙ্গার খোলা হাওয়া, সি ফেসিং ভিউ ইত্যাদি ইত্যাদি অনেক রকম করে একটা প্রলোভনের মধ্যে ফেলা হয়। তো সেইটা কোথাও ছিল হয়তো মাথার মধ্যে, কাজ করেছে গল্পে। আর তার সাথে আমাদের এই ফ্যান্টাসি ব্যাপারটাকে জুড়ে দেওয়া হয়েছে, যে চাঁদের যে ফ্যান্টাসি, সেইটাকে নিয়ে গল্পের হয়তো প্লটটা দাঁড়িয়েছে, তারপর গল্পটা এগিয়েছে। যে কোথাও গিয়ে আমরা সেই ফ্যান্টাসি গুলোকে প্রলোভন বা বাজার দরে বিক্রি করছি আজকের দুনিয়ায় দাঁড়িয়ে, সেইটাকে দেখানোর চেষ্টা হয়েছে। ঠিক সোনালী জানার সংক্ষিপ্ত পরিচিতি: দুর্গাপুর নিবাসী, লেখায় হাতেখড়ি স্কুল জীবনে, বর্ধমান ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্যে অনার্স ও মাস্টার্স। পেশা হিসেবে বেছে নিয়েছেন স্কুল শিক্ষকতা, সাথে কয়েকটি নেশায় আবর্তিত জীবন। তার প্রথম তিনটি হলো ভালো বই, পাহাড় আর সুগন্ধি চা। বিষয় বৈচিত্র্য, নিত্য নতুন আঙ্গিক নিয়ে অনুগল্পে কাজ করে চলেছেন। সঙ্গে ছোট ভাই বোনের মতো জুড়ে আছে কবিতা, গদ্য, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী। লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখেন। সাহিত্যের বিশ্লেষণ ও তার সার্বিক আলোচনায় আড্ডা দিতে আগ্রহী। ধন্যবাদ জানাই সোনালী জানাকে। আমরা পরে যে গল্পটি পাঠ হয়েছে সেই গল্পটি ছিল জ্যামিতিক। এটি পড়েছেন অলোক মুখোপাধ্যায়, আলোচক ছিলেন সুবীর মজুমদার। গল্পটি লিখেছেন সন্দীপ যাযাবর দত্ত। সন্দীপকে একই প্রশ্ন যে এই গল্পটা এসছে আপনার কিভাবে, উৎস কি? সন্দীপ। শুভ সন্ধ্যা সবাইকে। তপন বাবুকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। গল্পটি গুণীজনদের মধ্যে শোনানোর সুযোগ, যদিও আমি পড়িনি, অলোক বাবু এটি পড়েছেন আর আলোচনা করেছেন সুবীর মজুমদার বাবু। এখন গল্প পাঠ কিংবা প্রকাশ হয়ে যাওয়ার পরে সে তো আর লেখকের থাকে না, ফলে আলোচনাটি শিরোধার্য। এবার গল্পের উৎসের প্রসঙ্গে আসি। একটি অনুগল্প পাঠের আসরে বিষয়ভিত্তিক অনুগল্প লিখতে হয়েছিল। বিষয়টি ছিল বাক্স। তো তখন এই গল্পর একদম সুনির্দিষ্ট যদি বলি, 13ই ডিসেম্বর 2024 এই দিন গল্পটি লেখা। এবং ওই সময় আমি শিক্ষকতা করি, আমার স্কুলে বার্ষিক পরীক্ষা চলছিল। পরীক্ষার একটি কক্ষে আমি পরিদর্শকের দায়িত্বে ছিলাম। তো সেই সময় ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিচ্ছিল তাদের সামনেই জ্যামিতি বক্স তারা খুলে তার ভেতরকার এই যন্ত্রপাতি নিয়ে কেউ ছবি আঁকছিল, কেউ বা খাতার পাশে মার্জিন দিচ্ছিল, সব ছড়িয়ে ছিটিয়ে রাখা একটা জায়গাতে। তখনই হঠাৎ করে আমার মনে হয় যে এই জ্যামিতি বাক্স নিয়েও গল্প হতে পারে। আসলে বাক্স মানে তো একটা কাঠামো, একটা ঘেরাটোপ, একটা ঘর এবং অবশ্যই একটা নিরাপত্তা। তো তার ভেতরকার যদি এই কোথাও গিয়ে মনে হয় সেই কাঠামোটি আলগা হয়ে যায়, তাহলে বোধহয় এই নিরাপত্তাহীনতা আমাদেরকে গ্রাস করে। সেটা পরিবার হতে পারে, সেটা সমাজ হতে পারে, সেটা রাষ্ট্র হতে পারে, রাজনীতিও হতে পারে। আর সেই সময় হয়তো অবচেতনে এরকম চলছিল যে বাংলাদেশের যে ছাত্র আন্দোলন, যেটা পরবর্তীকালে ছড়িয়ে পড়েছিল সারা দেশে এবং তাতে করে বাংলাদেশের একটা আমূল পরিবর্তন হয়ে গেছে, আমরা জানি সেটা। তো সেটিও বোধহয় আমার মাথার মধ্যে কাজ করছিল এবং ঠিক ওই ভাবনাগুলোকে নিয়ে এই জ্যামিতি বক্সটাকে আমি একটা ধরেছি, এরকম একটা ঘর কিংবা বাক্স কিংবা একটা নিরাপত্তা বলয়, এবং তার ভেতরের যে যন্ত্রপাতিগুলো যদি হঠাৎ করে চরিত্র হয়ে উঠতে পারে তাহলে ঠিক কি হতে পারে, সেই
ভাবনার থেকে এই গল্পটি আমার লেখা। এই পর্যন্ত। ধন্যবাদ সন্দীপ। সন্দীপের সংক্ষিপ্ত পরিচিতি: সন্দীপ যাযাবর দত্ত, মাঝখানে যাযাবর ঢুকিয়েছেন, নাম বিভ্রাটে যাযাবর হয়ে এখন সন্দীপ যাযাবর দত্ত। জন্মছক এবং কিশোর বেলায় এখনো জুড়ে আছে পশ্চিম মেদিনীপুর জেলার একটি প্রত্যন্ত গ্রামের মাটির গন্ধ, যদিও বর্তমান ঠিকানা মেদিনীপুর শহর। ইংরেজি সাহিত্য নিয়ে প্রথাগত পড়াশোনা, পেশা শিক্ষকতা, নেশা লেখালেখি আর সুযোগ পেলে যাযাবরের মতোই পথের সন্ধানে বেরিয়ে পড়া। সব ধরনের লেখায় আগ্রহ থাকলেও কবিতা ও অনুগল্পের ভিড় কিঞ্চিত বেশি। বিভিন্ন লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখির পাশাপাশি বাণিজ্যিক পত্রিকাতেও কিছু লেখা প্রকাশিত হয়েছে। কিছু সাহিত্য সংগঠন থেকে কবিতা অনুগল্পের জন্য বিশেষ স্বীকৃতিও জুটেছে কপালে। তবুও নামের আগে কবি বা সাহিত্যিক জুড়ে দিলে সংকোচ বোধ করেন। সাহিত্য আলোচনায় অংশগ্রহণে স্বাভাবিক আগ্রহ রয়েছে, আক্ষেপ অসংখ্য ভালো লেখা পড়া হয়ে উঠল না এখনো, আর একটিও তেমন লেখা লিখে উঠতেও পারা গেল না হয়তো। ধন্যবাদ জানাই সন্দীপ দত্তকে। আমাদের চতুর্থ গল্প ছিল শবচ্ছেদ। এটি পড়েছেন সিক্তা গোস্বামী, আলোচক ছিলেন অমিত মুখোপাধ্যায়। গল্পটি লিখেছেন রুমি বন্দ্যোপাধ্যায়। রুমির সংক্ষিপ্ত পরিচিতি: কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং ম্যানেজমেন্টে স্নাতকোত্তর। ত্রিসীমানার জীবনটাকে হাতড়িয়ে যে কটা গল্প পান লিখে ফেলেন। লিখতে লিখতে প্রায় বছর 5 হলো। এই সময় এবং স্টেটসম্যানে প্রকাশিত গল্প রয়েছে, কাফে টেবিল থেকে প্রকাশিত পাহাড়ের কোলে পাহাড়ি গল্প, দেশ থেকে প্রকাশিত কেয়ার অফ বন্ধুত্ব, এই রকম আরো অনেক গল্প সংকলনে ছোট গল্প লিখেছেন। সহজিয়া, জলফরিং এর মতো ছোট বড় অনেক লিটল ম্যাগাজিন এবং পত্রপত্রিকায় লেখা আছে। রুমিকেও একই প্রশ্ন। রুমি বলুন কিছু। হ্যাঁ, নমস্কার। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমেই ফোন গল্পের আসরকে আমার অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য যেখানে গল্প এভাবে পড়া হয় এবং শুধু পড়া হয় না, সেই গল্প নিয়ে এত সুন্দর আলোচনা হয়। সিক্তাদি আমার গল্পটা পড়েছেন, খুব সুন্দর পড়েছেন। সিক্তাদিকে অনেক ধন্যবাদ। যিনি আমার গল্প আলোচনা করেছেন তাকেও অনেক ধন্যবাদ। শবচ্ছেদ গল্পটা বেসিক্যালি একটা সম্পর্কের গল্প। সম্পর্ক নিয়ে গল্প লিখতে আমার ভালো লাগে, মানে নারী পুরুষের সম্পর্কের মধ্যে যে ব্যাপ্তি, সেটা নিয়ে গল্প লিখতে আমার ভালো লাগে এবং সেই রকম একটা গল্প লেখার পরিকল্পনা নিয়েই শবচ্ছেদ গল্পটা লেখা। মানুষের মননে যে যে পরিবর্তনগুলো হয় তা তো সবসময় ধরা পড়ে না, তার একটা গ্রাফিক রিপ্রেজেন্টেশন হওয়াটাও খুব মুশকিল। কিন্তু ওই মৃত্যুকে তার ব্যাকগ্রাউন্ডে রেখে কোথাও চরিত্রগুলোর মাধ্যমে যদি আমি সেটা তুলে ধরতে পারতাম, সেটাই আমি চেষ্টা করেছিলাম রুচিরার মাধ্যমে ওই জিনিসটা তুলে ধরা। মানুষের মনের ভেতরে যে পরিবর্তন ঘটে, যেটা পোস্টমর্টম টাইপের জিনিসগুলোতে ধরা যায় না, কিন্তু সেটাই হয়তো আসল কারণ মৃত্যুর। তো এইরকম একটা চিন্তা ভাবনা থেকেই গল্পটা লেখা। ব্যাস এটুকুই বলার ছিল আমার গল্পের ব্যাপারে। আর গল্প লিখতে গেলে প্রথমে একটা ছবি আমার মাথায় আসে, মানে আমি আগে সেটা দেখি, চোখের সামনে ভাসতে দেখি, তারপরে সেভাবে লিখি। তো প্রথমেই ওই বৃষ্টির মধ্যে, মেঘলা আকাশের মধ্যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যে মেয়েটা আসলে মারা গেছে। তো মারা যে গেছে সেই জিনিসটা তো আমার মাথাতে প্রথমেই ছিল, তবে সেটা কখন কিভাবে পাঠককে আমি জানাবো সেটা অবশ্যই আমার হাতে ছিল। আর যিনি গল্পটা বিশ্লেষণ করেছেন তিনি বলেছেন যে আমি চমক শেষে একটা রাখতে চেয়েছি। হ্যাঁ, সত্যি রাখতে চেয়েছি। আমি চেয়েছি যে রুচিরাই যে মৃতা, সেই ব্যাপারটা যখন পাঠক জানতে পারবে তখন যেন একটা ধাক্কা খায়। তো ওটা ইন্টেন্ডেড ছিল, ধাক্কা দেওয়াটা। হয়তো অভিঘাত আনতে চেয়েছিলাম সেই জন্য। ব্যাস এটুকুই বলার ছিল। আর ভীষণ সুন্দর প্রোগ্রাম হয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব এনজয় করেছি। যারা পড়েছেন তারা এত সুন্দর পড়েছেন, যারা আলোচনা করেছেন তারা এত সুন্দর আলোচনা করেছেন যে মন ভরে গেছে। ধন্যবাদ। ধন্যবাদ রুমি বন্দ্যোপাধ্যায়।
আমাদের শেষ গল্পটি ছোট গল্প। এই ছোট গল্পটি পড়েছেন সানাদে। গল্পটির নাম ছিল অ্যাম্বার গ্রেস এবং গল্পটি 3 জন আলোচনা করেছেন, চিত্রিতা ব্যানার্জি, পূর্বা দাস এবং সবশেষে অরিন্দম গোস্বামী। গল্পটি লিখেছেন কাকলি দেবনাথ। কাকলি দেবনাথের সংক্ষিপ্ত পরিচিতি: জন্ম দুর্গাপুর শহর, পড়াশোনা ইতিহাসে মাস্টার ডিগ্রি, বর্তমানে একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল, লেখালেখি দেশ, বর্তমান, রবিবার, সাপ্তাহিক বর্তমান, আজকাল, বাংলাদেশ থেকে প্রকাশিত কালি ও কলম, তথ্যকেন্দ্র, কিশোর ভারতী, শারদীয়া মাতৃশক্তি, 21 শতক, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের শারদীয়া সংখ্যায়, আরো অনেক লিটল ম্যাগাজিন, ই ম্যাগাজিনে গল্প প্রকাশিত হয়েছে। প্রকাশিত হয়েছে 3টি গল্পগ্রন্থ: আমার গল্পেরা, সোনার সিঁড়ি, গোয়েন্দা রুদ্রাক্ষ এবং অন্যান্য গল্প, উপন্যাস সংখ্যা 2, চোরা কুঠুরি, বর্তমানে নন্দন পত্রিকায় সাগর তীরে সোনার দেশ নামে একটি উপন্যাস ধারাবাহিক প্রকাশিত হচ্ছে। ওড়িয়া এবং ইংরেজি ভাষায় গল্প অনুবাদ হয়েছে। কাকলিকেও একই প্রশ্ন, গল্পের উৎসটা কি, কিভাবে গল্পটা এলো? কাকলি দেবনাথ। হ্যাঁ, প্রথমেই ফোন গল্পের আসরকে অনেক ধন্যবাদ। আর ভালো লাগছে, এটা যেন নিজের বাড়িতেই গল্প করছি, কারণ আমার হাত ধরেই এই অনলাইনটা প্রথম শুরু হয়েছিল। আমার ভালো লাগছে যে আজ আমি ওখানে গল্প পড়ছি। যাই হোক, সকলকে ধন্যবাদ যারা গল্পটা শুনলেন এবং যারা আলোচনা করলেন। অনেকে হয়তো জানেনও যে এই গল্পটা আমারই লেখা, কারণ এটা অনলাইনে বেরিয়েছিল। তো আজকালের অনলাইন শারদ সংখ্যায় বেরিয়েছিল মনে হচ্ছে। তো যাই হোক, গল্পটা সম্বন্ধে আমি এইটুকু বলছি, গল্পটায় যার সম্বন্ধে লেখা সেটা একজন সত্যি সত্যিই একটা চরিত্র বলবো না, আমার খুব কাছের মানুষ। আর তাকে আমি দেখেছি যে কিভাবে তিনি পুরো গল্পটা কিন্তু কোনো বানানো গল্প কম, বানাতে তো হয়, গল্পের মধ্যে কিছু দিতেই হয়, কিন্তু বেশিটাই বাস্তব, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে যার গল্প, যার সম্বন্ধে লিখেছি, তিনি তার ব্যবহার, তার কাজে আমার এতটাই শ্রদ্ধা অর্জন করেছিলেন যে আমি বাধ্য হয়েছিলাম তার সম্বন্ধে লিখতে। হয় না এমন যে যাকে প্রথম থেকে দেখছি যে কি কষ্ট করেছেন, তারপর আজকে যে জায়গায় উনি উঠেছেন। তো এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে, ওই যে চরিত্রটি মীরার যে ভাই, সে ভাই, সবচেয়ে মজার কথা, তিনি ছিলেন আর্মিতে। এবার আর্মিতে হওয়া সত্ত্বেও আমার যেন মনে হতো, যে এক জায়গায় লিখেছি ছেলেদের জন্য বীর সাহসী কথাগুলো লেখা হয়, কিন্তু আমার যেন কোথায় মনে হতো যে মীরা ওর থেকে বেশি সাহসী। তো সেই সাহসীটা বোঝানোর জন্যই কিন্তু আমি কোথাও লিখিনি যে মীরা সাহসী, কিন্তু সেই সাহসীটা বোঝানোর জন্যই যে সে কত একজন যোদ্ধার থেকেও যারা দেশের জন্য করছে, তার কাজ কিন্তু কোথাও কম না। যেখানে সে খুঁজে খুঁজে বেড়াতো যে কোথায় এমন মেয়েরা আছে যারা ঠিক মতো পরিবেশ পাচ্ছে না নিজেদেরকে মেলে ধরার, সেই কাজটা সে অতি অল্প উপার্জনেও সেটা করার চেষ্টা করে গেছে। তো এই যখন আজকালে লিখবো ভাবলাম গল্প একটা ওই পুজোর সংখ্যা, তখন মনে হলো আমার যে মীরা আমার কাছে একটা প্রতীক, একটা শক্তির প্রতীক। হ্যাঁ, সেই কারণেই লেখা এই গল্প। জাস্ট তখনই মনে হয়েছিল যে আর তাছাড়া ওই সময় না, ওই মীরা যিনি, তিনি মারা গেছিলেন, তখন মনে হয়েছিল আমার হয়তো এটা দিয়েই তার প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়া যায়। যারা গল্প আলোচনা করেছেন আমি সবাইকেই বলি যে আসলে গল্প আলোচনা শুনলে না মনে হয় যেন হ্যাঁ, বাহ, এই দিকটা তো ভাবিনি। সেই রকম আলোচনা বেশ কয়েকজন করে, বেশ আমার ভালো লেগেছে আলোচকদের, যে অনেক কিছু আমার তুলে ধরেছে, যে আমি হয়তো এইভাবে লিখিনি, কিন্তু উনি এই দিকটা তুলে ধরলেন। তো এই জন্য মনে হয় গল্পের আলোচনা হওয়াটা খুব দরকার। কোথায় কি পরিবর্তন বা সেটা তো পরের কথা, কিন্তু এই যে আলোচনাগুলো একটা লেখককে কিন্তু আরো সমৃদ্ধ করে দেয়।
তো এই ধরনের অনুষ্ঠান করার জন্য যেমন ধন্যবাদ, তেমনি আলোচকদেরও অনেক ধন্যবাদ যে আমার গল্পটা নিয়ে এত ভেবেছেন। অন্তত এইটুকুই। ধন্যবাদ কাকলি দেবনাথ। তো সমস্ত গল্পকার, আলোচক এবং গল্প যারা পাঠ করেছেন তাদেরকে সকলকে আমাদের ফোন গল্পের আসরের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। শুভরাত্রি। 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 শুভরাত্রি।